হাইকোর্ট বিভাগে রিভিশনের তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। আসলে রিভিশনের তামাদি মেয়াদ সম্পর্কে কোথাও বলা নাই। আপিলের যেই তামাদি, রিভিশনেও সেই তামাদি প্রয়োগ করতে হবে। জেলা জজ আদালতে রিভিশনের তামাদি মেয়াদ কতদিন? এটা 30 দিন। অর্থাৎ রিভিশনের কোনো আদালতেই কোনো তামাদির বিধান কিন্তু কোথাও বলা হয় নাই যে এতদিনের মধ্যে রিভিশন করতে হবে। বলা হয়েছে কি আপিলের যেই আদালতে যেই বিধান, রিভিশনের ক্ষেত্রেও সেই মেয়াদের বিধান প্রযোজ্য হবে। দেওয়ানি কার্যবিধির কোন ধারার ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট বিধিমালা প্রণয়ন করতে পারে? 122 ধারা অনুযায়ী। বিধি প্রণয়নের জন্য বিধি কমিটি গঠিত হবে দেওয়ানি কার্যবিধির কোন ধারা অনুযায়ী? 123 ধারা অনুযায়ী। বিধি কমিটিতে সুপ্রিম কোর্টের কয়জন বিচারপতি থাকবেন? 3 জন বিচারপতি থাকবেন। বিধি কমিটির 3 জন বিচারপতির মধ্যে একজনকে কমপক্ষে কত বছর জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করতে হবে? 3 বছর দায়িত্ব পালন করতে হবে। বিধি কমিটিতে কয়জন সুপ্রিম কোর্টের আইনজীবী থাকবে? 2 জন সুপ্রিম কোর্টের আইনজীবী থাকবে। বিধি কমিটিতে হাইকোর্টের অধস্তন দেওয়ানি আদালতের বিচারক থাকবেন কয়জন? 1 জন। বিধি কমিটির সদস্যদের নিয়োগ করবেন কে? প্রধান বিচারপতি বিধি কমিটির সদস্যদের নিয়োগ করবেন। বিধি কমিটির সচিব নিয়োগ করবেন কে? প্রধান বিচারপতি। কখন বিধি কমিটিতে সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন 2 জন? প্রধান বিচারপতি বিধি কমিটির সদস্য যদি হয় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন 2 জন। দেওয়ানি কার্যবিধির 122 ধারা অনুযায়ী প্রণীত বিধিসমূহ কার পূর্ব অনুমতি সাপেক্ষ হবে? রাষ্ট্রপতির পূর্ব অনুমতি সাপেক্ষ হবে 126 ধারায় বলেছে। দেওয়ানি কার্যবিধির কোন ধারা অনুযায়ী আদালত মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারেন? 132 ধারা অনুযায়ী। মহিলাকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দেওয়া আদালতের কোন ধরনের ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। কি কারণে আদালত কোনো মহিলাকে তার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারেন? পর্দানশীল হলে পরে সেই ক্ষেত্রে মানে কোনো পর্দানশীল মহিলাকে আদালত ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারেন। ধারা 132। দেওয়ানি পরোয়ানায় গ্রেপ্তার হতে অব্যাহতি দেওয়া যায় কোন ধারায়? 135 ধারায়। কোনো জজ, ম্যাজিস্ট্রেট বা বিচার বিভাগীয় কর্মকর্তাকে কখন গ্রেপ্তার করা যাবে না? আদালতে গমনের সময়। মানে কোনো জজ, ম্যাজিস্ট্রেট বা বিচার বিভাগীয় কর্মকর্তারা যখন আদালতে গমন করবে, আদালতে গমনের সময়, বিচার করার সময় এবং আদালত হতে প্রত্যাবর্তনের সময়, এই 3টা সময়ে গ্রেপ্তার করা যাবে না। 35 ধারায় বলেছে কথাটা। দেওয়ানি পরোয়ানায় আটক ও গ্রেপ্তার হতে সংসদ সদস্যদের অব্যাহতি দেওয়া যায় কোন ধারা অনুযায়ী? 135-এর ক ধারা অনুযায়ী। সংসদ সদস্যদের দেওয়ানি পরোয়ানায় গ্রেপ্তার বা আটক করা যাবে না কখন? সংসদ অধিবেশন চলাকালীন সময়ে সংসদ সদস্যদের গ্রেপ্তার করা যাবে না। তাহলে কখন? সংসদ অধিবেশন চলাকালীন সময়। 2 নম্বর, সংসদ অধিবেশন শুরু হওয়ার 14 দিন পূর্বে থেকে আর সংসদ অধিবেশনের পরবর্তী 14 দিন। এই 3টা সময়ে সংসদ সদস্যদের গ্রেপ্তার করা যাবে না দেওয়ানি পরোয়ানাধীনে। ধারা 135-এর কতে বলেছে সংসদের কোনো কমিটির সদস্যকে দেওয়ানি পরোয়ানায় গ্রেপ্তার বা আটক করা যাবে না কখন? কমিটির বৈঠক চলাকালীন সময়, কমিটির বৈঠকের 14 দিন পূর্ব থেকে আর কমিটির বৈঠকের পরবর্তী 14 দিন। এই 3টা টাইমে কোনো সংসদের যেই কমিটি থাকে সেই কমিটির সদস্যদেরকে গ্রেপ্তার করা যাবে না দেওয়ানি পরোয়ানায়। এই কথাটাও বলেছে 135-এর কতে। অধস্তন আদালতের ভাষা নির্ধারণ করবে কে? সরকার। 137 ধারায় বলেছে। সিআরপিসির কত ধারায় বলেছে? প্রশ্ন আপনাদের জন্য, কমেন্ট করে জানান। অধস্তন আদালতের ভাষা নির্ধারণ করবে সরকার, বিধানটি সিআরপিসির কত ধারায় বলেছে? হলফনামা শপথ কে পরিচালনা করবেন? পরবর্তী প্রশ্ন। আদালত বা ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মচারী আর সুপ্রিম কোর্ট কর্তৃক এই উদ্দেশ্যে নিয়োজিত ব্যক্তি।
ধারা 139 বলেছে সমন এক প্রকার ড্যাশ সমন এক প্রকার নোটিশ প্রত্যার্পণের জন্য বা পুনরুদ্ধারের জন্য আবেদন করা যায় দেওয়ানি কার্যবিধির কোন ধারায়? 144 ধারায়। হ্যাঁ, উত্তরটা আমি চাচ্ছিলাম যে সিআরপিসির কোন ধারায় সরকার আদালতের অধস্তন আদালতের ভাষা নির্ধারণ করবেন। দেখি কে কে উত্তর দিয়েছেন। উত্তরটা কে কে দিয়েছেন? পাঁচশো 58 ধারা। ভেরি গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই উত্তরটা দিতে পেরেছেন। ধন্যবাদ, আপনারা সবাই সহযোগিতা করেছেন, লাইভটাকে শেয়ার করেছেন, আরও একটু শেয়ার করে দেন। আসুক আমরা একটা খুব সুন্দর একটা টপিকে আলোচনা করব, একটা টেকনিক দিয়ে দিব আপনাদের। এখান থেকে একটা প্রশ্ন হবে বলে বিশ্বাস করি যে কোন আদালতের রায় বা ডিক্রি, আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোথায় কোন আদালতে রিভিশন হবে, জজে নাকি হাইকোর্টে। 5টা আদালত আছে, এই 5টা আদালতের রায় ডিক্রি আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়। আমি একটা সূত্র দিয়ে দিব, এক সূত্রে 5টা আদালতের রায় ডিক্রি আদেশের বিরুদ্ধে রিভিশনের আদালত চিনতে পারবেন। সবাই আসুক, একসাথে টপিকটা বললে সবাই উপকৃত হবে। ধন্যবাদ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অধস্তন আদালতের ভাষা নির্ধারণ করবে সরকার, কথাটা বলেছে 558 ধারায়। দেওয়ানি কার্যবিধির কোন ধারা অনুযায়ী সময় বৃদ্ধি টাইম পিটিশন আবেদন করা যায়? 148 ধারায় আদেশ আছে 17 আর সিআরপিসির 344। সময় বৃদ্ধি করা আদালতের কোন ধরনের ক্ষমতা? এটা বিবেচনামূলক ক্ষমতা। দেওয়ানি কার্যবিধির কোন ধারায় কোর্ট ফির ঘাটতি পূরণের জন্য আবেদন করতে হয়? 149 ধারায়। আদালত কত দিনের মধ্যে কোর্ট ফির ঘাটতি পূরণের জন্য আদেশ দিতে পারেন? 21 দিনের মধ্যে। আদেশ 7 বিধি 11তে বলছে দেওয়ানি আদালত সহজাত ক্ষমতা ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারে। সকল আদালত দেওয়ানিতে আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে কোন ধারা অনুযায়ী? 151 ধারা অনুযায়ী। দেওয়ানিতে কয়টি আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে? সকল আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেওয়ানি আদালত কয়টি ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে? 2টি ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। একটা হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে, আর একটা হচ্ছে আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার জন্য। আর ফৌজদারিতে হাইকোর্ট বিভাগ কয়টা ক্ষেত্রে ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারে? 3টা ক্ষেত্রে। আমরা ফৌজদারি সাবজেক্টে কিন্তু সেটা পড়িয়েছিলাম যে ন্যায় বিচারের স্বার্থে আদালতের কোনো আদেশ কার্যকর করার জন্য, আরেকটা হচ্ছে আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার জন্য। তাহলে ফৌজদারিতে সহজাত ক্ষমতা প্রয়োগ করবে কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। কয়টা আদালত? একটা আদালত, একমাত্র হাইকোর্ট বিভাগ সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে ফৌজদারিতে। আর দেওয়ানিতে সকল আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। সহজাত ক্ষমতাটা কি? যেই ক্ষমতাটা আদালত তার প্রতিষ্ঠা লগ্ন সময় থেকেই প্রয়োগ করতে পারে, প্রয়োগের ক্ষমতা প্রায়, সেটাই হচ্ছে সহজাত ক্ষমতা। দেওয়ানিতে সহজাত ক্ষমতা প্রয়োগ করে আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? সেই সহজাত ক্ষমতা প্রয়োগ করে আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে রিভিশন দায়ের, রিভিশন করতে পারে। এই ক্ষেত্রে আদালত দেওয়ানি কার্যবিধির কোন ধারা অনুযায়ী করণিকের ভুল, গাণিতিক ভুল, আকস্মিক বিচ্যুতি হলে রায় ডিক্রি আদেশ সংশোধন করতে পারে? 152 ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, আদালত নির্ধারিত খরচ গ্রহণ সাপেক্ষে রায় ডিক্রি আদেশের কোনো ভুল সংশোধনের আদেশ দিতে পারেন কোন ধারার ক্ষমতা বলে? উত্তর 153 ধারার ক্ষমতা বলে।
একই স্বার্থ সংশ্লিষ্ট অনেকের পক্ষে এক বা একাধিক মোকদ্দমা দায়ের করেন যিনি, তাকে বলা হয় আবার বলছি, একই স্বার্থ সংশ্লিষ্ট অনেকের পক্ষে এক বা একাধিক ব্যক্তি যে মোকদ্দমা দায়ের করে তাকে বলা হয় ড্যাশ মোকদ্দমা, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। ধন্যবাদ আপনাদেরকে। একটু অসংখ্য ধন্যবাদ। সবাই আর একটা শেয়ার করে দেন, সবাই প্লিজ। সবাই আর একটা শেয়ার করে দেন। আচ্ছা, আমরা এখন আদেশ থেকে, আমাদের ধারা থেকে এই পর্যন্ত যা প্রশ্ন করার আমরা প্রশ্ন করেছি, 285টা প্রশ্ন আমরা ধারা থেকে নিয়েছি। 285টা প্রশ্ন ধারা থেকে নিয়েছি। সাধারণত বিগত সালগুলোতে পরিলক্ষিত হয়েছে যে এই দেওয়ানি কার্যবিধিতে ধারা থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, হয়তো 5 থেকে 6টা বা 7টা, 5-6টা প্রশ্ন ধারা থেকে হতে পারে। সেক্ষেত্রে আমরা 285টা প্রশ্ন করেছি ধারা সংক্রান্ত, সরাসরি ধারা থেকে। প্রশ্ন হলে আশা করি যে এর মধ্যে আপনাদের কমন পড়বে। ঠিক আছে? তো এখন আদেশ থেকে আমরা কিছু প্রশ্ন নেব। আদেশ 1-এ যে কথাটা বলছে যে মামলার পক্ষ, একটা মামলা দায়ের করতে হলে অবশ্যই 2টা পক্ষের প্রয়োজন হয়। তাহলে মামলা করতে হলে প্রয়োজন হয় 2টি পক্ষের, একটা হচ্ছে বাদী আর একটা হচ্ছে বিবাদী। প্রতিকার চেয়ে যিনি মামলা দায়ের করেন তিনি হচ্ছেন বাদী, আর যার বিরুদ্ধে প্রতিকার চাওয়া হয় তিনি হচ্ছেন বিবাদী। বাদী সংক্রান্ত বিধান আছে 1-1, আদেশ 1 বিধি 1, আর হচ্ছে বিবাদী সংক্রান্ত বিধি আছে 1-3, অর্থাৎ 1 আদেশের 3 বিধিতে। 8 বিধিতে বলেছে যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, অর্থাৎ একই স্বার্থ সংশ্লিষ্ট অনেকের পক্ষে যদি এক বা একাধিক ব্যক্তি মোকদ্দমা দায়ের করে তখন তাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। ঠিক আছে? তাহলে 1-8 মানে কি, 1 আদেশের 8 বিধিতে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, আবার 1-1 বাদী, 1-3 বিবাদী, আর 1-8 প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। তাহলে একই স্বার্থ সংশ্লিষ্ট অনেকের পক্ষে যখন একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি যদি মামলা দায়ের করে তখন তাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। 1-9 বলছে অপসংযোগ বা মিসজয়েন্ডার, অসংযোগ বা নন জয়েন্ডার। মিসজয়েন্ডার, নন জয়েন্ডার, অর্থাৎ মিসজয়েন্ডার কি? মিসজয়েন্ডার হচ্ছে আপনার একটা মামলায় প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ ছাড়া মোকদ্দমায় যার প্রয়োজন নাই তাকে যদি অন্তর্ভুক্ত করা হয়, পক্ষভুক্ত করা হয়, তখন তাকে বলা হয় মিসজয়েন্ডার। আমরা কথায় কথায় বলে থাকি যে আরে এই কাজটা তো আমার মিস করে হয়ে গেছে, আসলে হওয়ার কথা ছিল না, কিন্তু এটাকে আমার মিস হয়ে গেছে, আমি মিস করে ফেলেছি। তাহলে যাকে মোকদ্দমায় প্রয়োজন নাই, পক্ষ করার দরকার নাই, তাকে মিস করে জয়েন করানো হয়ে গেছে, এটাই হচ্ছে মিসজয়েন্ডার। মনে রাখবেন, এটাই হচ্ছে মিসজয়েন্ডার বা অপসংযোগ। আর নন জয়েন্ডার হচ্ছে যাকে পক্ষ করার দরকার ছিল, মোকদ্দমায় পক্ষ করা প্রয়োজন ছিল, যদি তাকে পক্ষ করা না হয় তাহলে না হয় নাই, যাকে দরকার তাকে জয়েন করানো হয় নাই। নন মানে কি? নন মানে না, হয় নাই। তাহলে যাকে দরকার তাকেই জয়েন করানো হয় নাই, এটাই হচ্ছে নন জয়েন্ডার, জয়েন নয়, নন জয়েন্ডার। মনে থাকবে। তাহলে মিস করে, যাকে দরকার নাই মিস করে সেটা করানো হয়ে গেছে মিসজয়েন্ডার। যাকে দরকার ভুল করে তাকে জয়েন করানো হয় নাই, নন হয় নাই, এটাই হচ্ছে নন জয়েন্ডার। বোঝাইতে পারছি?
প্রশ্ন হতে পারে এখান থেকে কিভাবে, খেয়াল করেন, এখান থেকে প্রশ্ন হতে পারে যে একটা দেওয়ানি মোকদ্দমায় যাকে পক্ষ করার প্রয়োজন নাই, যদি তাকে পক্ষ করা হয় তাহলে সেক্ষেত্রে তাকে ড্যাশ বলে, মিস জয়েন্ডার নন জয়েন্ডার কি বলবেন? মিস জয়েন্ডার। যাকে দরকার নাই তাকে যদি জয়েন করানো হয়, অন্তর্ভুক্ত করানো হয়, তাহলে কি বলে? মিস জয়েন্ডার বলে। আর যাকে দরকার ছিল, যদি মোকদ্দমায় তাকে জয়েন করানো না হয়, অন্তর্ভুক্ত করানো না হয়, তাহলে তাকে কি বলে বা ড্যাশ বলে? তখন নন জয়েন্ডার বলে। পরবর্তীতে একটা প্রশ্ন হতে পারে এখান থেকে আরও কিভাবে, যে মিস জয়েন্ডার বা নন জয়েন্ডারের জন্য মামলার ড্যাশ হবে না, ক্ষতি হবে না বা অ্যাবেট হবে না, নষ্ট হবে না। ঠিক আছে। আবার প্রশ্ন হতে পারে যে কোন মোকদ্দমায়, এই বিধানটা কিন্তু সকল মোকদ্দমার ক্ষেত্রেই প্রযোজ্য হবে না, সেটা হচ্ছে বাটোয়ারা মামলার ক্ষেত্রে সকল অংশীদারকে যদি পক্ষভুক্ত করানো না হয় তাহলে সেক্ষেত্রে মামলাটা খারিজ হবে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে কোন মোকদ্দমায় সকল অংশীদারকে পক্ষভুক্ত করানো না হলে মামলা খারিজ হবে? বাটোয়ারা মামলায়। উত্তর বাটোয়ারা মামলায়। আর এই নন জয়েন্ডার বা মিস জয়েন্ডারের ক্ষেত্রে অপ্রয়োজনীয় নামটি কর্তনের জন্য এবং নন জয়েন্ডারের ক্ষেত্রে প্রয়োজনীয় পক্ষকে অন্তর্ভুক্ত করানোর জন্য আবেদন করতে হবে কোন আদেশের কোন বিধিতে? উত্তর কি হবে? 1 আদেশের 10 বিধিতে আবেদন করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এই আবেদনটার জন্য আপনার যদি নতুন বিবাদীকে যদি সংযুক্ত করা হয়, পক্ষভুক্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আরজি সংশোধন করতে হবে। কি করতে হবে? আরজি সংশোধন করতে হবে। আর এই আরজি যদি সংশোধন না করা হয় তখন কি হবে? তখন কিন্তু এই মামলাটা খারিজ হবে। আর একটা সময় নির্ধারণ করে দেবে, এই পক্ষভুক্তর আবেদন করার পরে আদালত কি করবে? অন্তর্ভুক্ত করার জন্য সময় নির্ধারণ করে দেবেন। ওই সময়ের মধ্যে নাম অন্তর্ভুক্ত করা না হলে আদালত মামলাটা খারিজ করে দিবেন। আর এই নতুন বাদীর নাম সংযোগ করতে হলে আরজি সংশোধন করতে হবে কোন আদেশের কোন বিধি অনুযায়ী? এটা হচ্ছে 6 আদেশের 17 বিধি অনুযায়ী 6-17 সংশোধন। এবার আসি, এই পক্ষভুক্তির বিষয়ে যদি কোনো আপত্তি থাকে, কোনো পক্ষের বা অপর পক্ষের কোনো আপত্তি থাকে, তাহলে সেই আপত্তিটা দিতে হবে কোন আদেশের কোন বিধিতে? এটা 1 আদেশের 13 বিধিতে। তাহলে আমরা একটা সিনপসিস দিচ্ছি 1 আদেশের উপরে। খেয়াল করবেন, 1-1 বাদী, 1-3 বিবাদী, 1-8 প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, 1-9 মিস জয়েন্ডার নন জয়েন্ডার, 1-10 মিস জয়েন্ডার নন জয়েন্ডারের আবেদন, আর 1-13 আপত্তি। এখান থেকে এইভাবে যদি আপনারা পড়েন বা আমার পড়াটা যদি দেখেন, মন দিয়ে শোনেন, আশা করি এখান থেকে এমসিকিউ যেভাবেই হোক, যেটাই হোক না কেন, আপনি তার সলিউশন করে আসতে পারবেন ইনশাল্লাহ। এবার আমরা যাচ্ছি আদেশ 2-এ। আদেশ 2-এ বলছে যে মোকদ্দমার গঠন, একটা মোকদ্দমা কিভাবে গঠন করতে হবে সেই বিধানটা আমাদের দেওয়ানি কার্যবিধির 2 আদেশে বলে দিয়েছে যে মোকদ্দমায় এমনভাবে গঠন করতে হবে যাতে ওই বিষয়ে আর পরবর্তীতে দ্বিতীয়বার কোনো মামলা না দায়ের করা যায়। ওই একটা বিষয়, একটা মামলার মধ্যে সকল বিষয়কে একসাথে ইনক্লুড করে এমনভাবে মামলাটা ফ্রেমিং করতে হবে যাতে করে আদালত ওই বিষয়ে একটা যুক্তিসঙ্গত, একটা সন্তোষজনক, ন্যায় বিচার সম্পন্ন একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে এবং পরবর্তীতে যেন আর দ্বিতীয়বার কোনো প্রতিকার চেয়ে ওই বিষয় নিয়ে আর মামলা দায়ের করতে না পারে, সেইভাবে মামলাটা ফ্রেমিং করতে হবে। এবার আসি আদেশ 3। আদেশ 3-এ বলছে যে স্বীকৃতপ্রাপ্ত প্রতিনিধি ও উকিল, তাহলে পক্ষগণ ব্যক্তিগতভাবে বা উকিলের মাধ্যমে আপনার আদালতে হাজিরা দিতে পারবে। আর অ্যাডভোকেট নিয়োগ হবে কোন আদেশের কোন বিধিতে? 3 আদেশের 4 বিধি অনুযায়ী অ্যাডভোকেট নিয়োগ হবে। একটা মোকদ্দমায় অ্যাডভোকেট বা উকিল নিয়োগ হবে কিভাবে? লিখিত স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে অ্যাডভোকেট নিয়োগ হবে। প্রিয় ভিউয়ার্স, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আর আপনারা একটু কাইন্ডলি, আমি বলছিলাম যে আপনারা একটু শেয়ার করে দেন প্লিজ। এখন আমাদের পেজে 70 জন আছে, এই লাইভটা দেখছেন। আপনারা সবাই যদি একটা করেও শেয়ার করে দেন, আরও 70 জন তো আসার কথা, তাই না? তো আপনারা আমাকে এই সহযোগিতাটুকু করবেন।
আমি যেহেতু আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি, সেই চেষ্টাটাকে সুন্দরভাবে করার একটা সুযোগ চাচ্ছি আপনাদের কাছে। কাজেই আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই আমাদের এই পেজটাকে, লাইভটাকে ফলো করে দেন এবং শেয়ার করে দেন প্লিজ। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে বুঝতে পারতেছেন কিনা, আমি যেভাবে পড়াচ্ছি আপনারা তাতে এই পড়াটা নিতে পারতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা, আমাকে একটু কমেন্ট করে জানান। আপনারা যদি বুঝতেই না পারেন তাহলে তো আমার পড়ায় লাভ নাই। আমি যেভাবে পড়াচ্ছি, লেকচারটা দিচ্ছি, সেভাবে আপনারা আপনাদের বোধগম্য কিনা, সহজ হচ্ছে কিনা একটু আমাকে জানান। তাহলে উকিল নিয়োগ হবে কোন আদেশের কোন বিধিতে? 3 আদেশের 4 বিধিতে। 3 আদেশের কত বিধি? 4 বিধিতে অ্যাডভোকেট নিয়োগ। কিভাবে অ্যাডভোকেট নিয়োগ হবে? একটা মামলায় লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে নিয়োগ হবে। ধারা আদেশ 4 বলছে যে মোকদ্দমা দায়ের, একটা মোকদ্দমা কিভাবে দায়ের করা হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি একটা মোকদ্দমা দায়ের করতে হলে প্রথম লাগে কি? আরজি। তাহলে আরজিটা প্রণীত হবে কোন আদেশের কোন বিধি অনুযায়ী? একটা আরজি প্রণীত হয় 7 আদেশের 1 বিধি অনুযায়ী, অর্থাৎ 7 আদেশের 1 বিধি অনুযায়ী প্রণীত আরজি আমাদের দেওয়ানি কার্যবিধির 4 আদেশের 1 বিধি অনুযায়ী আদালতে নিযুক্ত সেরেস্তাদারের নিকট দাখিলের মাধ্যমে একটা মোকদ্দমা রুজু হয়। ঠিক আছে? তাহলে মোকদ্দমা কিভাবে রুজু হয়? 7 আদেশের 1 বিধি অনুযায়ী প্রণীত আরজি 4 আদেশের 1 বিধি অনুযায়ী আদালতে নিযুক্ত সেরেস্তাদারের নিকট দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মামলা রুজু করতে হয়। আর এই দেওয়ানি মামলা রুজুর সময় যে আরজিটা দাখিল করা হয়, সেই আরজির সাথে আর কি কি থাকে, কি কি দিতে হয়, সেটা হচ্ছে কি যে একটা আরজির সাথে যতজন বিবাদী আছে ততটি সমনের কপি এবং ততটি আরজির নকল, ততটি সমন এবং প্রত্যেকটি বিবাদীর নাম, ঠিকানা, লিখিত প্রাপ্তি স্বীকার সহ ফেরত খাম এবং সমন জারির ফি সহ জমা দিতে হবে। এবার আসি আদেশ 4 বিধি 2। আদেশ 4-এর বিধি 2-এ বলছে যে প্রত্যেকটা আদালতে দেওয়ানি মোকদ্দমা নিবন্ধনের জন্য, প্রত্যেকটা আদালতে দেওয়ানি মোকদ্দমা নিবন্ধনের জন্য কি থাকবে? রেজিস্টার অফ সিভিল স্যুট নামক একটা রেজিস্টার থাকবে। আর এই রেজিস্টারে মামলার বিবরণ লিপিবদ্ধ করতে হবে এবং প্রতি বছর আদালতে আরজি গ্রহণের ক্রম অনুসারে উক্ত রেজিস্টারে লিপিবদ্ধের বিবরণগুলো ক্রমিক নাম্বার দিয়ে লিপিবদ্ধ করতে হবে, যা মামলার নাম্বার বলে গণ্য হবে। তাহলে প্রত্যেকটি, এখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে যে প্রত্যেকটি আদালতে বা দেওয়ানি আদালতে যে রেজিস্টারে মামলা লিপিবদ্ধ করা হয় তার নাম কি? রেজিস্টারের নামটা হচ্ছে কি? রেজিস্টার অফ সিভিল স্যুট। মনে থাকবে। আদেশ 5 কি বলছে? আদেশ 5 বলছে সমনের কথা, সমন সম্পর্কিত যাবতীয় বিধানটা এই আদেশ 5 আছে। আর এই সমনটা কখন দেওয়া হয় খেয়াল করেন। একটা দেওয়ানি মোকদ্দমা 7 আদেশের 1 বিধি অনুযায়ী আরজি প্রণয়নের পরে জমা দিতে হবে 4 আদেশের 1 বিধি অনুযায়ী। 4 আদেশের 1 বিধিতে জমা দেওয়ার পর আদালতের সেরেস্তা মামলাটা গ্রহণ করার পরে ঠিকঠাক মতো যদি রুজু হয়, তাহলে যে ঠিকঠাক মতো মামলা রুজু হওয়ার তারিখ হতে পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে কি করবে? দায়িত্বপ্রাপ্ত অফিসার বা আদালত সমন ইস্যু করবে, বিবাদীর উপরে সমন ইস্যু করবে। কেন সমন ইস্যু করবে? ওই বিবাদীকে নির্ধারিত তারিখে আদালতে এসে বাদীর যে চাওয়া, বাদীর যে দাবি, সেই বাদীর দাবি জবাব দেওয়ার জন্য সে আদালতে উপস্থিত হবে। আর উপস্থিত করার জন্য প্রক্রিয়াটা কি? সেটা হচ্ছে সমন জারি এই বিবাদীর উপরে। তাহলে সমন জারি হবে কোন আদেশের কোন বিধি অনুযায়ী? এখান থেকে প্রশ্ন এভাবে হতে পারে যে সমন জারি হবে, বিবাদীর প্রতি সমন জারি হবে আদেশ 5 বিধি 1 অনুযায়ী। কেন সমন জারি করা হয়? বিবাদী আদালতে উপস্থিত হয়ে বাদীর দাবি জবাব দেওয়ার জন্য সমন দেওয়া হয়।
যদি 5 কর্মদিবসের মধ্যে এই সমনটা জারি না করে, ইস্যু না করে, তখন কি করবে? তখন এর পরিণতি কি? এটা হচ্ছে কি বলে গণ্য হবে? কর্মকর্তার অসৎ আচরণ বলে গণ্য হবে। এবার আসি, আমাদের যে এই প্রত্যেকটা সমনের সাথে আরজি যুক্ত করতে হবে। আমরা কিন্তু 4 আদেশের 1 বিধিতে বিধানটা বলে এসেছি। সমন যখন দিবে, এই যে সমন দিবে, সমন যদি মানে যার উপরে সমন দেবে সে আদালতের বাহিরেও যদি হয়, সেক্ষেত্রে কত মাইলের কম বসবাস করলে সমন দেওয়া যাবে? 50 মাইলের কম। আর কত মাইলের কম বসবাস করলে ওই সমুদায় দূরত্বকে 6 ভাগের কত ভাগ যানবাহন, জনসাধারণের ব্যবহৃত যানবাহন, ট্রেন, স্টিমার, লঞ্চে যাওয়া আসার সুযোগ থাকলে সেক্ষেত্রে সমন দেওয়া যাবে। তাহলে কত মাইল? 200 মাইলের কম যদি হয়, সেই ক্ষেত্রে 6 ভাগের কয় ভাগ যাওয়া আসার সুযোগ থাকলে যানবাহনে, সাধারণ যানবাহনে 6 ভাগের কয় ভাগ সাধারণ জনগণ ব্যবহৃত যানবাহনে যদি যাওয়া আসার কোনো সুযোগ থাকে, সেক্ষেত্রে সমন দেওয়া যাবে আদালতের বাইরে হলেও। কয় ভাগ? 6 ভাগের কয় ভাগ? প্রশ্নটা আপনাদের জন্য রেখে যাচ্ছি, উত্তর চাই। সবাই কমেন্ট করে জানাবেন, দেখি আপনারা এটা কি করেন। জানান জানান, দ্রুত জানান। এবার আসি, বর্তমানে সমন কয়ভাবে জারি করা যায়? দেওয়ানি সমন। বর্তমানে দেওয়ানি সমন 4 ভাবে জারি করা যায়। কয়ভাবে? 4 ভাবে জারি করা যায়। কি কি? একটা হচ্ছে আপনার 5-9 ক, 5-9 ক, 5-12, 5-17। আমার সাথে সাথে সবাই 5-9 ক, 5-12, 5-17। অর্থাৎ 5-9 কি বলছে? 5-9 হচ্ছে আপনার ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন জারি করা যায়। কত বিধি অনুযায়ী? এটা হচ্ছে 5 আদেশের 9 বিধি অনুযায়ী। আর 5-9 ক অনুযায়ী কি করতে পারবে? এটা ফ্যাক্স বা ইমেইলের মাধ্যমে সমনটা জারি করা যাবে। 5-12তে বলছে যে ব্যক্তিগতভাবে সমন জারি করা যায়। 5-17তে বলছে লটকিয়ে সমন করা যায়, লটকিয়ে সমন জারি করা যায়। 5-20 বলছে বিকল্প পদ্ধতিতে সমন জারি। এই বিকল্প পদ্ধতিটা আসলে কোনো শ্রেণীর মধ্যে পড়ছে না। এই বিকল্প পদ্ধতিতে যদি সমন জারি করা হয়, তবে তা ব্যক্তিগত সমন জারি বলে গণ্য হবে। কাজেই এটাকে আলাদা ক্লাসিফিকেশন করা হয় নাই। তাহলে সমন জারি করা হয় কয়ভাবে? সমন জারি করা হয় 4 ভাবে। 5-9 ক, 5-12, 5-17 এই 4টা বিধির অধীনে সমন জারি করা হয়। প্রিয় ভিউয়ার্স, আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? একটু কমেন্ট করে জানান প্লিজ। আচ্ছা, আমার প্রশ্নের উত্তরটা সবাই দিয়েছেন, ভেরি গুড। 5 ভাগ অর্থাৎ 6 ভাগের 5 ভাগ জায়গা যদি আপনার জনগণের ব্যবহৃত সাধারণ যানবাহনে যাতায়াতের সুযোগ থাকে, সেই ক্ষেত্রে 200 মাইলের কম যদি বসবাস করে, যার প্রতি সমন দেওয়া হবে সেই ব্যক্তি, তাহলে সমন জারি করা যাবে। ধন্যবাদ সবাইকে। উত্তরগুলো যারা দিতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে অনেকেই দেননি উত্তর। মামুন ভাই দিয়েছে, ধন্যবাদ মামুন ভাই। শেখ হাওয়া রহমান, ধন্যবাদ। তারপরে নীলা রানী, ধন্যবাদ। LLB কেটা আশিক, ধন্যবাদ। সাবিনা আক্তার, কামরুন নাহার, আর কে? শিরিন সুলতানা, জাহাঙ্গীর আলম রানা, শোনা যাচ্ছে? ওকে, আপনারা শেয়ার করে দেন। 100 জন, কমপক্ষে 100 জন স্টুডেন্ট আসলে আমার ক্লাসের স্পিড বাড়বে এবং বোঝানোর কৌশলও আপনারা সুন্দর পাবেন তখন। ঠিক আছে? মানে 100 জন না হলে শরীরে শক্তিই পাই না, বুঝতে পারছেন? 100 জন না আসলে আমার শরীরে পাওয়ারই আসে না। কেমন? 100 জন আনেন, কমপক্ষে আমার ক্লাসে প্রেজেন্টেশন থাকবে।
ওকে, তাহলে পাঁচ আদেশে আমরা এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে খেয়াল করেন। আমরা ডিটেলস তো পড়লাম, এখন কিভাবে প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে যে দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 9 বিধি অনুযায়ী কোন পদ্ধতিতে সমন জারি করা যায়। উত্তর, দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 9 বিধি অনুযায়ী কিভাবে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন জারি করা যায়। আবার প্রশ্ন হতে পারে যে ফ্যাক্স বা ইমেইলের মাধ্যমে দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিতে সমন জারি করা যায়। তখন উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে আপনার ফ্যাক্স বা ইমেইল কোন আদেশের কোন বিধিতে জারি করা যায়? 5 আদেশের 9 ক বিধিতে জারি করা যায়। আবার প্রশ্ন হতে পারে দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 12 বিধি অনুযায়ী নিম্নবর্ণিত কোন পদ্ধতিতে সমন জারি করা যায়? ব্যক্তিগতভাবে সমন জারি করা যায়। প্রশ্ন হতে পারে লটকিয়ে সমন জারির বিধান বর্ণিত হয়েছে দেওয়ানি কার্যবিধির ড্যাশ আদেশের ড্যাশ বিধিতে, তাহলে 5 আদেশের 17 বিধিতে। ঠিক আছে, বিকল্প পদ্ধতিতে সমন জারির বিধান বর্ণিত হয়েছে কোথায়? 20 বিধিতে। এখানে কি বলেছে? যার উপর সমন জারি করা হবে তাকে যদি খুঁজে পাওয়া না যায় বা অন্য কোনো পদ্ধতিতে ব্যক্তিগতভাবে বা তার পরিবারের সদস্যের উপরে বা কোনোভাবে তাকে সমন দেওয়া যায় নাই, তখন কি করবে? তখন 2টি বাংলা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করবে, আর কি আদালত প্রাঙ্গণের এই সমনের একটা কপি লটকিয়ে দিবে। এটাই হচ্ছে বিকল্প পদ্ধতিতে সমন জারি। ঠিক আছে, আর এই বিকল্পভাবে যদি সমন জারি হয় তা কোন সমন জারি বলে গণ্য হবে? ব্যক্তিগতভাবে সমন জারি বলে গণ্য হবে। প্রিয় ভিউয়ার্স, এখান থেকে প্রশ্ন যদি হয় কিভাবে হতে পারে? প্রশ্ন হতে পারে যে বিকল্প পদ্ধতিতে সমন জারির বিধান বর্ণিত হয়েছে দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিতে? 5 আদেশের 20 বিধিতে। আবার বলতে পারে যে বিকল্প পদ্ধতিতে সমন জারির জন্য দেওয়ানি কার্যবিধি অনুযায়ী দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 20 বিধি অনুযায়ী কয়টি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে? কমপক্ষে 2টি পত্রিকায়, 2টি বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। ঠিক আছে, এখান থেকে এইভাবে প্রশ্ন হতে পারে। কেমন? প্রশ্ন যেভাবে হোক, আমি কিন্তু আলোচনা এবং প্লাস কি করতেছি, প্রশ্নটা কিভাবে হতে পারে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন? এবার আসি, আমরা এখন পর্ব হচ্ছে 7 আদেশ। 6 আদেশ আগেই আমরা পড়ব না, আমরা ধারাবাহিকভাবে পড়ব। কারণ কি, একটা দেওয়ানি মামলা আগে দায়ের হয় কি? আগে হচ্ছে মামলা, আগে আসে কি? আরজি, আরজির পরে লিখিত জবাব, তারপরে যেহেতু আরজি এবং লিখিত জবাব এই দুইটা মিলে হচ্ছে কি হয়? আরজি অথবা লিখিত জবাবের পরে আসে কি? প্লিডিংস। আমরা কাজেই আগে জানবো আরজিটা কি, তারপরে জানবো আরজির পরে কি হয়? লিখিত জবাব হয়। তারপরে আমরা নিব আরজি বা লিখিত জবাবকে প্লিডিংস বলে। এই 7, 8 পড়ানোর পরে আমরা 6-এ আসবো, প্লিডিংস। আমার কাছে যেন মনে হয় যে একটু উল্টা হয়ে গেছে, হওয়া উচিত ছিল 6-এ, আদেশ 6-এ হওয়া উচিত ছিল কি? আরজি, তাই না? 7-এ লিখিত জবাব, 8-এ যদি প্লিডিংস থাকতো। তার কারণ এরকম আমি মনে করি যে আরজির পরে লিখিত জবাব, তারপরে এই দুইটা মিলে যেহেতু আপনার হচ্ছে প্লিডিংস হচ্ছে, সেহেতু এই দুটার পরে আদেশটা হইলে আরও সুবিধা হইতো, তাই না? কিন্তু তা হয় নাই। আমরা পড়ার সময় আমাদের সিরিয়ালটা সুন্দরভাবে আমরা এভাবে বুঝে করব, আরও ভালো মনে থাকবে তখন। ঠিক আছে, যে প্লিডিংস কোথায় আছে এইটা যখন আপনার কেউ জানতে চাইবে, তখন আপনি চিন্তা করবেন যে কিরে, আমরা তো সিরিয়ালে 6 আগে পড়িনি, 5-এর পর 7, 8, তারপরে আবার 6। তখন কিন্তু মাথায় একটা এক্সট্রা ধারণা এটা। তাহলে 7 আদেশের 1 বিধিতে 7 আদেশে কি বলছে? 7 আদেশে বলছে আরজি, আরজিটা সম্পর্কে বিধান আছে কোথায়? 7 আদেশে। 7 আদেশের 1 বিধিতে কি বলছে? 7 আদেশের 1 বিধিতে বলছে যে যে সকল বিষয় আরজিতে উল্লেখ করতে হবে সেই সকল বিষয় বা উপাদান, আরজির উপাদান 7 আদেশের এই 7 আদেশের 1 বিধি অনুযায়ী আরজির উপাদান বা শর্ত কয়টি? আরজির উপাদান হচ্ছে 9টি। কেমন? কয়টি? 9টি। এখন কথা হচ্ছে আরজিটা কাকে বলে? আরজিটা কাকে বলে? এখান থেকেও প্রশ্ন হতে পারে। আরজিটা কাকে বলে একটু আমরা খেয়াল করি, যে ঘটনার বিবরণ মোকদ্দমার কারণ, ঘটনার বিবরণ মোকদ্দমার কারণ প্রতিকার চাহিয়া যে দরখাস্ত মূলে দেওয়ানি মোকদ্দমা রুজু করা হয় তাকে বলা হয় আরজি। আবার ঘটনার বিবরণ মোকদ্দমার কারণ প্রতিকার চাহিয়া দরখাস্ত মূলে যে মোকদ্দমা রুজু করা হয় তাকেই বলা হয় আরজি। মনে থাকবে আরজি কাকে বলে? তাহলে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার বিবরণ আর প্রতিকার চেয়ে, প্রতিকার চেয়ে আপনার দরখাস্তর মাধ্যমে যে মোকদ্দমাটা রুজু করা হয় সেটাই হচ্ছে
আরজি, আর এই আরজিটা প্রণীত হবে কোন আদেশের কোন বিধি অনুযায়ী? 7 আদেশের 1 বিধি অনুযায়ী। 7 আদেশের 1 বিধি অনুযায়ী আরজির উপাদান কয়টা? 9টা উপাদান থাকবে। আমরা ডিটেলসে যাচ্ছি না, যেভাবে প্রশ্ন হতে পারে একমাত্র অতটুকুই, যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা আলোচনা করব। কেমন? এবার আসি এই আরজিতে কার স্বাক্ষর থাকবে? একটা আরজি লিখলেন, লেখার পরে যেই ব্যক্তি মামলাটা দায়ের করবে, বাদী, তিনিই তো আরজি লিখবেন, তাই না? আরজি করবেন, তাহলে আরজিতে স্বাক্ষর থাকবে কার? তার। আরজিটা যে লিখবে, আরজিটা যার, আরজিতে দাবি যার, সেই ব্যক্তিকে বলা হয় বাদী। তাহলে আরজিতে কার স্বাক্ষর থাকবে? বাদীর স্বাক্ষর থাকবে। আর কার? যদি বাদী আইনজীবী নিয়োগ করে, সেই আইনজীবীর স্বাক্ষর থাকবে। এবার আমরা আছি 7 আদেশের 10 বিধিতে। যতটুকু প্রয়োজন, এখন আমাদের ডিটেলস পড়ানোর আসলে সময় নেই, সুযোগে নেই। যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে ঠিক সেখান থেকে ততটুকুই আমরা আলোচনা করব এবং প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রশ্ন হতে পারে। তাহলে 7 আদেশের 10 বিধি। 7 আদেশের 10 বিধিতে বলছে আরজি ফেরত। একটা আরজি কখন ফেরত হয়? একটা আরজি যখন সৎ উদ্দেশ্যে যদি আপনি এখতিয়ারবিহীন আদালতে যথাযথ যত্ন সতর্কতার পরেও আপনার আরজিটা একটা এখতিয়ারবিহীন আদালতে দায়ের হয়ে গেছে, সেই ক্ষেত্রে আদালত যখন বুঝতে পারবে যে ওই মোকদ্দমাটা বিচার করার অধিকার তার নাই, তার এখতিয়ার নাই, তখন সেই আদালত কি করবে? আদালত সেই আরজিটা ফেরত দেবে। আর আরজিটা ফেরত যখন দিবে, এই আরজি ফেরত এটা একটা আদেশ, আর এটা আপিলযোগ্য আদেশ। আর আরজি ফেরত হবে কোন আদেশের কোন বিধি অনুযায়ী? এটা হচ্ছে 7 আদেশের 10 বিধি অনুযায়ী। একটা আরজি যখন আদালত ফেরত দিবে, তখন তার সাথে কয়টি নোট দিবে? 4টি নোট দিবে। আদালত যখন আরজি ফেরত দেবে, আরজি ফেরতের সাথে কয়টি নোট দিবে? 4টি নোট দিবে। কি কি? একটা হচ্ছে কি? আরজি দাখিলের তারিখ, আরজি ফেরতের তারিখ, আর পক্ষগণের নাম, আর ফেরতের কারণ, কি কারণে ফেরত দিচ্ছে, এই 4টা কারণ দেখিয়ে একটা নোট দিবে, 4টি নোট দিবে। আচ্ছা, তাহলে তামাদি আইনের কোন ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন বা ভুল আদালতে মোকদ্দমা দায়ের করলে উক্ত ভুল আদালতে বা এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ দিতে হবে? প্রশ্ন এটা আপনাদের সবার জন্য। তাহলে কি বলছি আবার খেয়াল করেন, তামাদি আইনের কোন ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতে যে মামলাটা চলমান ছিল সেই সময়টা পরবর্তীতে মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে? বিধানটি তামাদি আইনের কোন ধারায় বর্ণিত হয়েছে? প্রশ্নটা আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি, উত্তর দিবেন কমেন্টে। তাহলে আরজি ফেরতের সিদ্ধান্ত, আরজি ফেরতের সিদ্ধান্ত কি? আরজি ফেরতের সিদ্ধান্ত হচ্ছে একটা আদেশ, ঠিক আছে? আরজি ফেরত হয় কয়টি কারণে? এই আদেশ থেকে, এই বিধি থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সেই জিনিসগুলো এখন বলছি। আরজি ফেরতের ফেরত একটা, আরজি ফেরতের সিদ্ধান্ত একটা ড্যাশ, এটা একটা আদেশ। আরজি ফেরত হয় কয়টি কারণে? আরজি ফেরত হয় একটি মাত্র কারণে। কারণটা হচ্ছে কি? এখতিয়ারগত ত্রুটি, অর্থাৎ যেই মোকদ্দমাটা বিচার করার ওই আদালতের এখতিয়ার নাই, এই কারণে এখতিয়ারগত ত্রুটি হচ্ছে আরজি ফেরতের একটাই কারণ। আরজি ফেরত দিলে পরে প্রতিকার কি? আরজি ফেরতের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটা, আরজিটা দায়ের করা। আর 2 নম্বর হচ্ছে 43 আদেশের 1 বিধি অনুযায়ী বিবিধ আপিল করা। এই 2টি প্রতিকার আছে। একটা হচ্ছে এই আদালতে এখতিয়ার নাই, ঠিক আছে ভাই তুমি যাও, এখতিয়ার যেই আদালতের আছে ওই আদালতে দায়ের করো, তাহলে এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটা দায়ের করা। আর একটা হচ্ছে কি? আর একটা বিবিধ আপিল, 43 আদেশের 1 বিধি অনুযায়ী বিবিধ আপিল করা। এই 2টা প্রতিকার আমরা পাচ্ছি। আদেশ 7 বিধি 11তে বলছে আরজি আরজি খারিজ, আরজি খারিজ, আরজি বাতিল, আরজি খারিজ, আরজি বাতিল, আরজি নাকচ, আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেইন্ট, ঠিক আছে? যে কোনো শব্দই থাকুক সব কিন্তু একই। আরজি ফেরত যা, আরজি খারিজ যা, আরজি বাতিলতা,
আরজি নাকচতা, আবার আরজি প্রত্যাখ্যানতা, রিজেকশন অফ প্লেইন্টও তাই, একই কিন্তু অর্থ। তাহলে কয়টা কারণে আমাদের এই 11 বিধিতে বলছে যে 4টি কারণে একটা আরজি খারিজ হতে পারে। কয়টা কারণে? 4টি কারণে। নালিশের কারণ না থাকলে 1 নাম্বার কারণ হচ্ছে, 4টা কারণে আরজি খারিজ হয়। নাম্বার 1, মামলা দায়েরের কারণ না থাকলে আরজি খারিজ। প্রার্থিত প্রতিকার কম হলে বা প্রার্থিত প্রতিকার অপর্যাপ্ত হলে মামলা খারিজ। নাম্বার 3 বলছে কোর্ট ফি কম হলে বা অপর্যাপ্ত হলে কিংবা কম মূল্যমানের স্ট্যাম্পে আরজি লিপিবদ্ধ হলে মামলা খারিজ। নাম্বার 4, কোনো আইন দ্বারা যদি বারিত হয়, কোনো আইন দ্বারা নিষেধ করা থাকলে সেই ক্ষেত্রে আপনার আরজি খারিজ। আইন দ্বারা যদি বারিত, মেয়াদ শেষ হয়ে গেছে, খারিজ। কথা ক্লিয়ার? তাহলে কয়টা কারণে, প্রশ্ন এখান থেকে কিভাবে হতে পারে, কয়টা কারণে আরজি খারিজ হয়? 4টি কারণে আরজি খারিজ হয়। বলতে পারে নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে আরজি খারিজ হয়? অপশন ক, এখতিয়ারবিহীন আদালতে আরজি দাখিল করলে। অপশন খ, মামলার কারণ না থাকলে। অপশন গ, প্রার্থিত প্রতিকার কম হলে। অপশন ঘতে বলল খ ও গ উভয়। উত্তর কি হবে? খ ও গ উভয়। ঠিক আছে? তাহলে এই 4টা কারণও আপনাদের একদম মুখস্থ রাখতে হবে, এখানে বোঝার কিছু নাই। যে জিনিসগুলো আইন মানে কি জানেন, আইন মানে যে সব বোঝার বিষয় তা না। যারা বলে আইন মানে বোঝার বিষয়, বোঝার বিষয় আছে কিন্তু সব কিছুই বোঝার বিষয় না। আইনের কিছু অংশ, এমন কিছু অংশ আছে যা আপনাকে মুখস্থ করতেই হবে। দ্বন্দ্ববিধির যে বিষয়গুলো রয়েছে, কোন অপরাধের জন্য কি শাস্তি, এখানে বোঝার কিছু আছে ভাই? বোঝার কিছু নাই, এটা মুখস্থ করতে হবে আপনাকে। এই যে 4টে কারণে আরজি খারিজ হবে, এই 4টে পয়েন্টের মধ্যে বোঝার কিছু আছে। এখানে কি হবে, পয়েন্ট 4টা, শিরোনাম 4টা আপনাকে মুখস্থ করতেই হবে। তাহলে বোঝার বিষয় এবং মুখস্থের বিষয়, 2টা বিষয়ের সমন্বয়ে হচ্ছে একটা আইন রপ্ত করতে হবে। এটা হচ্ছে আমার কথা। যারা বলে যে শুধুমাত্র আইন মানে বোঝার বিষয়, আইন মুখস্থর বিষয় না, তারা কি ঠিক বলল? 50-50 আপনাকে আসতে হবে। 50-50 আছে আপনার মুখস্থ এবং 50-50 বুঝে নেওয়ার। এই 2টার সমন্বয়ে হচ্ছে আপনাকে আইনটা রপ্ত করতে হবে। আরজি যদি মানে আরজির প্রতিকার অপর্যাপ্ত হয়, মানে প্রার্থিত প্রতিকার অপর্যাপ্ত হয়, কম হয় কিংবা প্রয়োজনীয় স্ট্যাম্পে আপনার না লেখা হয় বা কোর্ট ফির ঘাটতি হয়, তাহলে সেক্ষেত্রে আদালত সময় মঞ্জুর করতে পারেন সর্বোচ্চ কতদিন? সর্বোচ্চ 21 দিন সময় মঞ্জুর করতে পারেন। আর আরজি খারিজের সিদ্ধান্ত একটা ড্যাশ, আদেশ না ডিক্রি, এটা একটা ডিক্রি। ঠিক আছে? যেহেতু আরজি খারিজ একটা ডিক্রি, সেহেতু এর বিরুদ্ধে প্রতিকার কি? এর বিরুদ্ধে প্রতিকার আছে কিন্তু আপিল। তাহলে আমরা এখন জেনে নেই যে আরজি খারিজের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি। বাদী আরজি দায়ের করছে, আদালত খারিজ করে দিছে, বাদী এখন কি করবে, কি প্রতিকার চাইবে? একই আদালতে যেই ভুলের কারণে তার ফেরত দিয়েছে, প্রার্থিত প্রতিকার কম হয়েছিল বা যেই সংশোধনটা চাচ্ছিল, এই সংশোধনটা করে আবার পুনরায় কি করবে, একই আদালতে নতুনভাবে আরজি দায়ের করবে। এই একটা প্রতিকার। আর একটা হচ্ছে আপিল করা যাবে, যেহেতু এটা একটা ডিক্রি, আপিল করা যাবে। আর কোর্ট ফি যদি অপর্যাপ্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে কোর্ট ফির ঘাটতি পূরণের জন্য দেওয়ানি কার্যবিধির 149 ধারায় আপনার সময়ের প্রার্থনা করবে। 3টা প্রতিকার। তাহলে কি কি? নতুনভাবে আরজি দায়ের, আপিল, আর একটা হচ্ছে কোর্ট ফির ঘাটতি পূরণের আবেদন। কথা ক্লিয়ার? এই 3টা হচ্ছে আরজি খারিজ হলে প্রতিকার। আরজি সংশোধন করা যায় কখন? বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে, বিচার্য বিষয় নির্ধারণের পরে, মোকদ্দমার যে কোনো পর্যায়ে, রায় ঘোষণার পূর্বে।
তাহলে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আরজি সংশোধন করা যায়। বুঝাইতে পারছি? এবার আসি আমাদের এই 7 আদেশ থেকে এতটুকুই আমরা নিব, এর বেশি আর দরকার নাই। তাহলে 7 আদেশ থেকে আমরা কি পড়লাম, 7 আদেশ থেকে কীভাবে প্রশ্ন হতে পারে যে আরজি, একটা আরজি লিপিবদ্ধ প্রণীত হবে, আরজি প্রণয়ন হবে কোন আদেশের কোন বিধি অনুযায়ী, আরজি প্রণয়ন হবে 7 আদেশের এক বিধি অনুযায়ী। আরজিতে কয়টি শর্ত? এক বিধি অনুযায়ী, 7 আদেশের এক বিধি অনুযায়ী আরজির শর্ত বা উপাদান কয়টি? আরজির শর্ত বা উপাদান হচ্ছে 9টি। বলতে পারে যে আরজি ফেরত একটা ড্যাশ, আরজি ফেরতের সিদ্ধান্ত ড্যাশ বলে গণ্য হবে, আদেশ বলে গণ্য হবে। কয়টি কারণে আরজি ফেরত হয়? একটি কারণে আরজি ফেরত হয়। আরজি ফেরতের পর কোন আদালত, কোন আইনের কোন ধারায় উক্ত মামলা চলাকালীন সময় যে সময় ব্যয় হয়েছে সেই সময়টা তামাদি গণনা থেকে বাদ যায় 14 ধারা অনুযায়ী তামাদি আইনের। বলতে পারে আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার কি? এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটা দায়ের করা আর বিবিধ আপিল করা। এবার আসি কোন আদেশের কোন বিধি অনুযায়ী আদালত একটা আরজি খারিজের আদেশ দিতে পারে? 7 আদেশের 11 বিধি অনুযায়ী। প্রশ্ন হতে পারে কয়টি কারণে আরজি খারিজ হতে পারে, প্রত্যাখ্যান হতে পারে? 4টি কারণে আরজি খারিজ বা প্রত্যাখ্যান হতে পারে। নিম্নবর্ণিত কোন কারণে বা কোন ক্ষেত্রে আরজি খারিজ হতে পারে? এই 4টে পয়েন্ট থেকে আপনাদের অপশন থাকতে পারে। মামলার কারণ না থাকলে, প্রার্থিত প্রতিকার কম হলে, আর কোর্ট ফির ঘাটতি হলে, তারপরে বলতে পারে যে কি আইন দ্বারা বারিত হলে। আরজি খারিজের সিদ্ধান্ত একটা ড্যাশ বলে গণ্য হবে। আরজি খারিজের সিদ্ধান্ত একটা ডিক্রি বলে গণ্য হবে। তারপরে বলতে পারে যে আরজি খারিজের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? আরজি খারিজের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে একই আদালতে নতুন করে আরজি দাখিল করা, আপিল করা, এবং আরেকটা হচ্ছে কোর্ট ফির ঘাটতির জন্য খারিজ হলে সেই ক্ষেত্রে ঘাটতি পূরণের আবেদন করা 149 ধারায়। আরজি সংশোধন করা যায় কখন? মোকদ্দমার যে কোনো পর্যায়ে আরজি সংশোধন করা যায়। আরজি সংশোধনের আবেদন নামঞ্জুর হলে বা নাকচ হলে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? রিভিশন দায়ের। প্রিয় ভিউয়ার্স, আমার পড়ানোটা যদি আমি এভাবে পড়াই তাহলে আপনাদের ভালো হয় না কিভাবে পড়ালে? আমি মনে করি সেটা হচ্ছে এখন আর ডিটেলস পড়ানোর সময় নয়। এখন হচ্ছে কি, এতদিন আমরা পড়েছি, আপনারা যেহেতু আজ এই অবস্থানে দাঁড়িয়ে আছেন, আসছে 25 তারিখে আপনাদের পরীক্ষা। আজকে হচ্ছে কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখ না, আজকে 9 তারিখ, তাই না? আর 15 দিন সময় আছে আপনাদের পরীক্ষা। তাহলে এখন আপনারা ফর্ম ফিল আপ করেছেন, মানে আপনারা এখানে দাঁড়িয়েছেন, মানে কি আপনারা কম বেশি সবাই কিন্তু এতদিন পড়েছেন, এবং এতদিন যা পড়েছেন ডিটেলসলি পড়েছেন। প্রত্যেকটি ধারা থেকে, ধারার ভিতরে গভীর থেকে, কোনা কানা থাকা চিপা চাপা থেকে আপনারা এতদিন ডিটেলস করে পড়েছেন। এখন ডিটেলস করে পড়তে গেলে কি 10 দিনে 15 দিনে একটা সাবজেক্ট শেষ করা সম্ভব নয়। তাহলে এখন কি করতে হবে? এতদিন ডিটেলস পড়েছেন, এখন আপনি ওই পড়া থেকে এখন প্রশ্নের প্যাটার্নটা কি, এখন কিভাবে প্রশ্ন হতে পারে, এই ধারা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে, কোন আঙ্গিকে হতে পারে, প্রশ্নের প্যাটার্নটা কি হতে পারে, এখন আপনাদের জানার বিষয় এটা। এখন ডিটেলস পড়ানোর বিষয় না, ডিটেলস পড়ার বিষয় না। যদি কেউ আপনাদের এই ডিটেলস পড়ানোর কথা বলে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে তার অভিজ্ঞতাই নাই। আসলে একটা স্টুডেন্টকে তৈরি করার মতন অভিজ্ঞতা ওই ব্যক্তির নাই। কারণ কি, এখন এই 15 দিনে ডিটেলস পড়াতে যায়, এটা একটা হাস্যকর ব্যাপার। যেখানে 2200-র উপরে ধারা বিধি এইগুলো আছে, সেখানে ডিটেলস পড়ানো 10 দিন 15 দিনে, এটা শুধুমাত্র হাস্যকর ব্যাপার। এতদিন ডিটেলস আমরা পড়েছি, আমি লজিক দিয়ে কথা বলছি, আমি আপনাদের যুক্তি দিয়ে কথা বলছি। আমার সাথে একমত হলে আপনারা সেটা কমেন্টে জানাবেন যে আমার সাথে একমত কিনা। কেমন? এতদিন তো আপনারা ডিটেলস পড়ছেন, এখন প্রশ্নটা কিভাবে হবে, এখন প্যাটার্নটা কি প্রশ্নের, সে বিষয়টা আপনার পড়ার বিষয়, জানার বিষয়। আর আমি কিন্তু সেটাই আপনাদের সাথে সেই বিষয়টাই কিন্তু আলোচনা করতেছি। এমসিকিউটা কেমন, প্রশ্নটা কিভাবে হতে পারে, কোন আঙ্গিকে হতে পারে, সেটা কিন্তু
জানার বিষয়, ঠিক না? আমি যদি রাইট বলে থাকি আপনারা একটু কমেন্ট করেন রাইট বা স্যার ভুল। আমার যুক্তি ঠিক না থাকলে, আপনাদের মনের কথা যদি আপনাদের এই কথাটা যদি মনের কথা হয় তাহলে বলেন স্যার রাইট কথা, মনের কথা। আর যদি না হয়, মনের কথা আপনাদের মনের সাথে যদি না মেলে, বলেন স্যার আপনি ভুল বলছেন। ঠিক আছে, দেখি আমার মতের সাথে কাদের মত মিল পড়ে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কিন্তু এটাই যে এতদিন আসলে যে যা পড়েছেন ডিটেলসই পড়েছেন, আপনাদের শ্রদ্ধেয় স্যাররা সেভাবেই পড়িয়েছেন, আমিও পড়িয়েছি। কিন্তু এখন এতদিন কিন্তু আপনারা প্রশ্নের প্যাটার্নটা কি সেটাতে জান নাই, কিভাবে প্রশ্ন হতে পারে এই ধারা থেকে আমরা ডিটেলস বলে গেলাম, কিন্তু প্রশ্নটা কোন আঙ্গিকে হবে, কিভাবে হতে পারে, এই জিনিসটা কিন্তু এতদিন পড়িনি। এখন সেই সময়টা, এখন ডিটেলস পড়ার সময় নয়। যদি কোনো বাটপার আপনাদেরকে ডিটেলস পড়ানোর কথা বলে প্রতারিত করার চেষ্টা করে, আপনারা সতর্ক থাকবেন সেটা, ঠিক আছে? আর এই ল এক্সপ্রেস আমরা ফ্রিতে জুমে ক্লাস করাচ্ছি, আমরা লাইভে কোর্স করাচ্ছি। কিছু লোকের সেটা গা জ্বলতিছে, কিছু লোকের এটা দেখে গা জ্বলতিছে, ঠিক আছে? আমার কোর্স আমি টাকা দিয়ে পড়াবো না ফ্রি পড়াবো, সিদ্ধান্ত আমার, সে সিদ্ধান্ত একমাত্র আমার। তুমি বেটা কে? তুমি বেটা কে ল এক্সপ্রেস সম্পর্কে সমালোচনা করা, ল এক্সপ্রেস সম্পর্কে কথা বলা, আকরাম সম্পর্কে উস্কানিমূলক কথা বলা? তুমি কে? আকরাম সম্পর্কে সমালোচনা করার আগে, কোনো কথা উচ্চারণ করার আগে আকরামের ব্যাকগ্রাউন্ডটা তুমি জেনে আসো। ভাবছো ধরি না, যেদিন ধরব পাচার ছাল খুঁজে পাবা না, বলে দিলাম। আমারে নারায়ও না, আমি কাউরে নারী না, আমি কাউকে নারী না। কে কি করতিস আমি ওইটা দেখিও না, আমি আমার মতো চলি। আমি যারা বার কাউন্সিল পরীক্ষা দিচ্ছে তাদের কল্যাণের জন্য, তাদের স্বার্থে, তাদের জন্য যতটুকু সম্ভব আমি করি। আমি ফ্রি কোর্স করাচ্ছি, ফ্রি জুম নিচ্ছি, সেটা আমার ইচ্ছা। তুমি বলার কে? কাউকে অযোগ্য বলার আগে বেটা তুই আগে দেখ তোর যোগ্যতা কতটুকু, তোর যোগ্য কি, কিসের যোগ্যতা তোর? একদম জ্ঞানের সাগর হয়ে গেছো, এত বড় সাগর হও নাই এখনো কাউকে অযোগ্য বলার মতন। নিজে অযোগ্য, সেটাকে ঢাকার জন্য তুমি অন্যকে অযোগ্য বলতে আসো। কি যোগ্যতা আছে তোর? ভাবছো ধরছি না, যখন ধরব পাচার ছাল খুঁজে পাবা না। ভালো শরীর চুলকায়া ঘা করো না, ওই ঘায়ে লবণ ছিটায়ে দেব, সাথে দেব মরিচের গুঁড়া। মনে রাখবা, ল এক্সপ্রেস সম্পর্কে কোনো কথা যদি উচ্চারণ করছো, আবার দ্বিতীয়বার তোমাকে সাবধান করে দিচ্ছি, ল এক্সপ্রেস সম্পর্কে, আকরাম স্যার সম্পর্কে যদি কোনো রকমের উদাহরণ, কোনো রকমের কটূক্তি, কোনো রকমের মন্তব্য করো, পাচার ছাল খুঁজে পাবা না। হুঁশিয়ার করে দিলাম। আকরাম সম্পর্কে ব্যাকগ্রাউন্ড জেনে আসো, ফাজলামো করো। আমার কোর্স আমি কি করব? আমি মাংনা পড়াবো, ফ্রি পড়াবো, যা খুশি তা করব, সে সিদ্ধান্ত আমার। আমি কিভাবে পড়াবো সেটা আমার সিদ্ধান্ত। সাহস থাকলে তুই সামনে এসে বল, তোর সাহস থাকলে সামনে এসে প্রকাশ্যে বল। এত বুকের মায়ের দুধ খেয়ে থাকলে সামনে এসে প্রকাশ্যে বল, ল এক্সপ্রেস সম্পর্কে কথা বল। সাবধান করে দিলাম তোকে, পাচার ছাল খুঁজে পাবি না। ল এক্সপ্রেস সম্পর্কে আর একটা কথা যদি কোনোদিন তুই বলছিস লাইফে, ল এক্সপ্রেস সম্পর্কে, আকরাম স্যার সম্পর্কে কোনো মন্তব্য, কোনো উস্কানি, কোনো সমালোচনা, বুকের সাহস থাকলে সামনে এসে করবি।
লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, পাচার ছাল খুঁজে পাবি না। এত বড় সাহস! আর একটা দিন যদি আমি কোনোভাবে কোথাও কোনো জায়গায় তোরে যদি এই ল এক্সপ্রেস সম্পর্কে উচ্চারণ করতে দেখছি, কোনো উদাহরণ উস্কানি দিয়ে, হিন্স দিয়ে, আমি বুঝি না, তুমি কারে বলো আমি বুঝি না, পাচার ছাল রাখবো না, পাচার ছাল খুঁজে পাবা না। ভালো আছি, ভালো থাকতে দাও। আমি কাউকে নারী না, কারো সম্পর্কে আমি মন্তব্য করি না। যে যা খুশি করুক, আমি দেখি না। আমি আমার মতো আছি। মনে রাখবা, আমার এটা পেশা না। স্টুডেন্ট পড়ানো আমার এটা নেশা, আমার এটা পেশা না। ফাজিল কোথাকার! ভাবছো আমি বুঝি না? সাহস থাকলে সামনে এসে সমালোচনা করো আমার। মায়ের দুধ খেয়ে থাকলে। আকরাম সম্পর্কে, আকরামের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে জানো যে আমি কে। আর একটা জায়গায়, কোনো জায়গায় আগে আমার সম্পর্কে কোনো হিন্স পেলেই পাচার ছাল খুঁজে পাবা না তুমি। বলে রাখলাম, ভালো থাকতে দাও, তুমিও ভালো থাকো। আমি কাউরে কখনো কোনো উস্কানি, কোনো টিটকারি, বহুত টিটকারি শুনছি তোর। একটা সীমা থাকে মানুষের। বেশি কি হয়ে গেছো? জ্ঞানের সাগর হয়ে গেছো? জ্ঞানের একদম জাহাজ নিয়ে বসছো? অন্যকে অযোগ্য বলো, সাহস আসে কোথার থেকে? নিজের অযোগ্যতা ঢাকার জন্য। আমি তো কোনোদিন কাউকে বলি না এর কথা। আমি তোমারে কোনোদিন বলছি? অবজারভেশনে রাখলাম। সরি, কিছু মানুষের উদ্দেশ্যে বলেছি। আমি আমার কোর্সটা আমি টাকা দিয়ে করব না ফ্রি দিব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে অন্য কারোর নাক গলানোর তো কোনো অধিকার নাই, কোনো টিটকারি করার তো কিছু নাই। আচ্ছা, আমরা যে ইয়াটা দিতে চেয়েছিলাম যে কোন আদালতের আদেশের বিরুদ্ধে বা ডিক্রির বিরুদ্ধে কোথায় রিভিশন হবে, খেয়াল করবেন। আমরা জানি দেওয়ানি আদালত আছে 5টি। দেওয়ানি আদালত কয়টি? দেওয়ানি আদালত 5টি। কি কি? জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী। আমরা যদি সিরিয়াল করি, খেয়াল করবেন, আমরা যদি সিরিয়াল করি একটা, তাহলে 1 নম্বরে কে? জেলা জজ। মন দিয়ে শোনেন, শিখবেন একবার, হয়তো 2-3 মিনিট খরচ হবে, সারা জীবন মনে রাখতে পারবেন। পরীক্ষার হলে এই পরীক্ষায় তো একটা প্রশ্ন আসতে পারে। তাহলে কি বলছে? জেলা জজ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অতিরিক্ত, 3 নম্বর হচ্ছে যুগ্ম, 4 নম্বর হচ্ছে সিনিয়র সহকারী, আর 5 নম্বর সহকারী। এই 5টা আদালত।
এখন আমি একটা সূত্র দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে কি উপরের দুটি আদালত। উপরের দুটি আদালত মানে কি? 1 নম্বর আদালত আর 2 নম্বর আদালত। 1 নম্বর জেলা জজ, 2 নম্বর অতিরিক্ত জেলা জজ। তাহলে এই উপরের দুটি আদালত মানে জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ, এই দুটি আদালতকে আমরা বলবো উপরের দুটি আদালত। সিরিয়ালে 1 থেকে 5, তাহলে উপরের দুটি 1 আর 2, অর্থাৎ জজ, জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ। এই উপরের দুটি আদালত রায় দিক, ডিগ্রি দিক, আদেশ দিক, যাই দিক, রিভিশন হবে হাইকোর্টে। তাহলে উপরের দুটি আদালত, সূত্র আমার এটা, উপরের দুটি আদালত রায় দিক, ডিগ্রি দিক, আদেশ দিক, যাই দিক, যাই সিদ্ধান্ত দিক, রিভিশন হবে কোথায়? রিভিশন হবে হাইকোর্টে। নিচের 3টি আদালত, নিচের 3টি আদালত তার মানে কি 5 নাম্বার, 4 নাম্বার আর 3 নাম্বার, এই নিচের 3টি আদালত, নিচের 3টি আদালত আপনার রায় দিলে, ডিক্রি দিলে, যদি রায় দেয়, ডিক্রি দেয়, রিভিশন হবে কোথায়? রিভিশন হবে হাইকোর্টে। তাহলে নিচের 3টি আদালত রায় আর ডিক্রি দিলে রিভিশন হাইকোর্টে, আর যদি আদেশ দেয়, আদেশ দিলে রিভিশন জেলা জজে, আদেশ দিলে রিভিশন জেলা জজে। মনে থাকবে সূত্রটা। আবার 5টা আদালতের মধ্যে বড় 2টি আদালত মানে উপরের 2টি আদালত রায় দিক, ডিগ্রি দিক, আদেশ দিক, যেই আদেশই দিক, যেই সিদ্ধান্তরই দিক, রিভিশন হবে হাইকোর্টে। নিচের 3টি আদালত মানে সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম, এই 3টে আদালত যদি রায় দেয়, ডিক্রি দেয়, রিভিশন হবে হাইকোর্টে। যদি আদেশ দেয়, রিভিশন হবে জেলা জজে। মনে থাকবে। তাহলে খেয়াল করবেন, তাহলে যদি প্রশ্ন হয় যে সহকারী জজের আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়, সূত্রে ফেলবেন নিচের 3টি আদালত আদেশ দিলে জেলা জজে, আদেশ দিলে জেলা জজে, আদেশ দিলে জেলা জজে। তাহলে সিনিয়র সহকারী আদেশ দিছে, সহকারী জেলা জজের আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়, সূত্রে ফেলবেন জেলা জজে। যদি বলি সহকারী জজের রায়ের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়, সূত্রে ফেলবেন হাইকোর্টে। ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে। জেলা জজের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যাই দিক, সব উপরে হাইকোর্টে। এখন যদি বলি যুগ্ম জেলা জজ রায় দিলে রিভিশন হবে কোথায়, যদি রায় দেয় হাইকোর্টে। রায়, ডিক্রি, রায়, ডিক্রি, রায়, ডিক্রি, রিভিশন হাইকোর্টে। আর শুধু আদেশ, একটা আদেশ দিলে, শুধু আদেশ যদি দেয় জেলা জজে। এই সূত্রটা মনে থাকবে, আশা করি মনে থাকবে। এবং এখান থেকে প্রশ্ন যেটাই করুক না কেন আশা করি আপনারা পারবেন। এটা একটা সূত্র, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এখন যেটা পড়াচ্ছিলাম আমাদের 7 আদেশ, 7 আদেশটা আমরা শেষ করেছি। এখন আমরা 8 আদেশ। 8 আদেশের বিষয়টা হচ্ছে কি জবাব। আমরা মামলা দায়ের করেছি, তারপরে মামলা গঠন করলাম, উকিল নিয়োগ করলাম, মামলা দায়ের করছি, আর্জি প্রণয়ন করছি, মামলা দায়ের করছি, সমন জারি করছি, তাই না? সব আমাদের মোটামুটি শেষ। এখন আমরা কি করব? লিখিত জবাব চাইব, বিবাদীর কাছে লিখিত জবাব চাইব। কেমন? আদেশ 8, আদেশ 8 সেটা হচ্ছে লিখিত জবাব, রিটেন স্টেটমেন্ট। লিখিত জবাবটা কি? অর্থাৎ বিবাদী আর্জিতে যা দাবি করে, বিবাদী আর্জিতে যা দাবি করে, বাদী আর্জিতে যা দাবি করে, বিবাদী সেই দাবিকে অস্বীকার করে বা আত্মপক্ষ সমর্থন করে যে বিবৃতিটা দেয় সেটাই হচ্ছে জবাব, লিখিত জবাব, বিবাদীর লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট।
ঠিক আছে, এই লিখিত জবাবটা কখন দিবে সেই বিধানটা বর্ণিত হয়েছে আদেশ ৮-এর বিধি ১-এ। কখন দিবে খেয়াল করবেন, আপনার সমন জারি হওয়ার তারিখ থেকে, যেই দিন বিবাদীর উপরে সমন জারি হবে সেই সমন জারি হওয়ার তারিখ থেকে ৩০ কর্মদিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করবে। তবে আদালত সঙ্গত মনে করলে এই কার্যসীমা মানে এই সময়সীমাটা আরও ৩০ দিন বৃদ্ধি করতে পারে। তাহলে সর্বসাকুল্যে অর্থাৎ সর্বমোট কত দিনের মধ্যে বিবাদী রিটেন স্টেটমেন্ট দাখিল করবে? তাহলে সাধারণ নিয়ম হচ্ছে ৩০ দিনের মধ্যে, সমন জারির তারিখ হতে ৩০ দিনের মধ্যে বিবাদী রিটেন স্টেটমেন্ট দায়ের করবে। আর আদালত যদি মনে করে সঙ্গত কারণ থাকলে সেক্ষেত্রে আরও ৩০ দিন বৃদ্ধি করতে পারবে। তাহলে যদি প্রশ্ন হয়, যদি সাধারণভাবে প্রশ্নটা হয় যে বিবাদী কত দিনের মধ্যে, সর্বোচ্চ বলে নাই, কত দিনের মধ্যে রিটেন স্টেটমেন্ট দাখিল করবে? ৩০ দিনের মধ্যে। বলতে পারে যে আদালত রিটেন স্টেটমেন্ট দাখিলের জন্য বিবাদীর পক্ষে কতদিন সময় বৃদ্ধি করতে পারে? ৩০ দিন সময় বৃদ্ধি করতে পারে। যদি প্রশ্ন হয় যে আদালত সমন জারির তারিখ হতে সর্বোচ্চ কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? ৬০ দিনের মধ্যে, সর্বোচ্চ বললে ৬০ দিন। এখন কথা হচ্ছে যে এই ৬০ দিনের মধ্যে যদি লিখিত জবাব দাখিল না করে তাহলে মামলার পরিণতি কি, তাই না? তখন মামলাটা একতরফা নিষ্পত্তি হবে। কথা ক্লিয়ার? একতরফা নিষ্পত্তি হবে। এবার আসি, এই একতরফা নিষ্পত্তি আদেশের বিরুদ্ধে প্রতিকারটা কি? যদি একতরফা নিষ্পত্তি হয় তখন কি করবে? একতরফা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার রিভিশন। কি হবে? রিভিশন হবে। কথা ক্লিয়ার? এবার আসি, ৩০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের মেয়াদটা ড্যাশ। এই যে বলছে ৩০ দিনের মধ্যে, সমন জারির তারিখ হতে ৩০ দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করবে, এইটা কোন ধরনের নির্দেশনা? এটা হচ্ছে কি, এটা নির্দেশনামূলক আদেশ, যে ৩০ দিনের মধ্যে সমন রিটেন স্টেটমেন্ট দাখিল করতে হবে। এটা আদালতের নির্দেশনামূলক। আচ্ছা, এই ছিল হচ্ছে ৮-এর এই এক বিধির বিধান। এখন আসি যে ৮-এর ৬ বলছে কি, সেট অফ, অর্থাৎ লিখিত জবাবে পারস্পরিক দায় শোধের বর্ণনা দিতে হবে। সেট অফের যদি দাবি থাকে সেই ক্ষেত্রে অর্থ মোকদ্দমায় আপনার বিবাদী সেট অফ চাইতে পারে। ঠিক আছে? তাহলে সেট অফের দাবিটা কে করবে? বিবাদী সেট অফের দাবি করবে। কখন করবে? বাদীর দাবির চেয়ে যদি বিবাদীর দাবি বেশি না হয়, যদি বাদী যা দাবি করছে সেই বাদীর দাবির সমান বা তার কম হয়, তখন বিবাদী সেট অফের জন্য দাবি করতে পারবে। আমরা যদি উদাহরণ দেই যে আমাদের খালেক ভাই রবিউলের কাছে ১ লক্ষ টাকা পাবে, তখন খালেক ভাই সেই টাকাটা উদ্ধার করার জন্য, আদায় করার জন্য মামলা দায়ের করছে। এখন রবিউল বলতেছে, ইওর অনার, ঠিক আছে, সে আমার কাছে ১ লক্ষ টাকা পাবে, মেনে নিলাম, আমিও তার কাছে ৫০,০০০ টাকা পাই, এ তার ডকুমেন্টস। তখন আদালত কি করবে? যে ঠিক আছে, তাহলে ওই ৫০,০০০ বাদ দিয়ে বাকি ৫০,০০০ টাকার উপরে ডিক্রি দিবে। তাহলে এই যে সমন্বয়টা হলো, এটাই হচ্ছে সেট অফ। অথবা সমান সমান হলেও সেট অফ হবে। খালেক ১ লাখ টাকা পায়, আদায়ের জন্য মামলা করছে, এবার দলিল দস্তাবেজ নিয়ে আসিয়া রবিউল বলতেছে, ইওর অনার, সে ১ লাখ পাবে, আমি মেনে নিলাম, ঠিক আছে, তার কথা, তার দাবি ঠিক আছে, কিন্তু আমিও তার কাছে ১ লাখ পাই, এই তার প্রমাণ। দুজনেই প্রমাণ করলো, এ ওর কাছ পাবে, ও ওর কাছ পাবে। তাহলে এখন এটা কি? জিরো। ওকে, তাহলে এটাকে সমন্বয় করে দেবে, শেষ। ব্যাপারটা এরকম। তাহলে এখন যদি বাদীর দাবির চেয়ে বিবাদীর দাবিটা যদি বেশি হয়ে যায়, তখন কি হবে?
তখন হবে কাউন্টার ক্লেইম, পাল্টা দাবি। বলে না আক্রমণ, কাউন্টার আক্রমণ, তাই না? তাহলে অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, এই তো। দাবি, পাল্টা দাবি। খালেক দাবি করছে আমি 1,00,000 টাকা পাবো রবিউলের কাছে। রবিউল বলতেছে জি জি ইওর অনার, ঘটনার সত্য, আমার কাছে সে 1,00,000 টাকা পাবে। এখন আবার ও বলতেছে, রবিউল বলছে ঠিক আছে, কিন্তু আমি তার কাছে 1,50,000 টাকা পাবো ইওর অনার। এই যে তার প্রমাণ। তাহলে বাদী দাবি করছে 1,00,000, বিবাদী দাবি করলো 1,50,000 টাকা। এই ক্ষেত্রে কোন দাবি উপস্থাপন করতে হবে? এটা হচ্ছে কাউন্টার ক্লেইম। কাউন্টার ক্লেইম সম্পর্কে বিধান আছে কোথায়? এটা 21 আদেশের কত বিধিতে? 19 বিধিতে আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি যে এই সেটঅপের ব্যাপারে। আপনার তাহলে সেটঅপের জন্য আবেদন করবেন কোন ধারায়, কোন আদেশের কোন বিধিতে? সেটঅপের জন্য আবেদন করতে হবে কোন আদেশের কোন বিধিতে? উত্তর কি হবে? 8 আদেশের 6 বিধিতে সেটঅপের আবেদন করতে হবে। সেটঅপের আবেদন করবে কে? বিবাদী। আচ্ছা, সেটঅপের ক্ষেত্রে আপনার সেটঅপ কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে লিগ্যাল সেটঅপ, একটা হচ্ছে ইকুইটেবল সেটঅপ। তো লিগ্যাল সেটঅপ যেটা, এটা আপনার আইনগতভাবে আদায়যোগ্য হতে হয়। যে অর্থটা দাবি করতেছে এই অর্থটা আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে, তাহলেই লিগ্যাল সেটঅপের দাবি করা যাবে। আর যদি আইনগতভাবে আদায় করা সম্ভব না হয়, তখন কিন্তু সেটা লিগ্যাল সেটঅপ দাবি করা যাবে না। আর লিগ্যাল সেটঅপের ক্ষেত্রে অর্থের পরিমাণ নির্দিষ্ট হতে হবে, অর্থের পরিমাণ অনির্দিষ্ট হলে হবে না। তাহলে যেই ক্ষেত্রে অর্থের পরিমাণ অনির্দিষ্ট, সেটা কি হবে? সেটা ইকুইটেবল সেটঅপ হতে হবে। যেমন মনে করেন যে আমাদের খালেকের একটা কাজ রবিউল করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, কিন্তু কত টাকার বিনিময়ে করে দেবে সেটা নির্দিষ্ট করা হয় নাই। কাজটা করে দিছে, ওই কাজটা করার জন্য সে একটা পাওনা পারিশ্রমিক পাবে, এটা সত্য, কিন্তু কত টাকা তার কোনো নির্দিষ্ট করা হয় নাই। এই ক্ষেত্রে যদি খালেক তার পাওনা টাকাটা না দেয়, তখন এই টাকাটার জন্য কি করতে পারে? অথবা তার বিরুদ্ধে কোনো মামলা করলে তখন সেই ক্ষেত্রে কি করতে পারে? বিবাদী রবিউল তখন বলতে পারে, ইওর অনার, সে আমার কাছে 1,00,000 টাকা পাবে, ধার দেনা করেছিলাম, কথা সত্য, কিন্তু আমি তার অমুক দিন এই কাজটা করে দিছিলাম, সেই কাজের টাকাটা তো সে দেয় নাই আমাকে। কত টাকা সেটা তো বলে নাই, কত টাকা, কাজটা তো করে দিছি, এটা সত্য। কয় হ্যাঁ করে দিছে, সত্য। তখন আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে ওই কাজের কোয়ালিটি, ওই কাজ করতে কতটুক সময় লাগছে না লাগছে, তার জন্য একটা বিবেচনা করে একটা ন্যায় বিচারের মাধ্যমে কি করবে? সেটঅপ আদেশ দিবে, সেটঅপ দিবে, আবেদন মঞ্জুর করবে। তাহলে এটাই হচ্ছে ইকুইটেবল সেটঅপ। তাহলে কোন সেটঅপের ক্ষেত্রে অর্থের পরিমাণ অনির্দিষ্ট থাকবে? ইকুইটেবল সেটঅপের ক্ষেত্রে। প্রশ্ন কিভাবে হবে এখান থেকে সে জিনিসগুলো দেখাচ্ছি। তাহলে বলা যায় যদি যে নির্দিষ্ট অর্থের ক্ষেত্রে নিম্নবর্ণিত কোন সেটঅপ দাবি করা যাবে? লিগ্যাল সেটঅপ, ইকুইটেবল সেটঅপ, আর একটা হচ্ছে কি বলতে পারে যে কাউন্টার ক্লেইম। তাহলে এটা কি? যদি নির্দিষ্ট থাকে অর্থের পরিমাণ লিগ্যাল সেটঅপ, আর অনির্দিষ্ট থাকলে সেটা হচ্ছে ইকুইটেবল সেটঅপ। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই কখন, কোন সময়ে এই সেটঅপের দাবি করতে হবে? এটা হচ্ছে মামলার প্রথম শুনানির দিনেই সেটঅপের দাবি করতে হবে। তবে আদালতের অনুমতি নিলে পরে পরবর্তীতেও অন্য সময়ে দাবি করা যায়। কেমন? লিগ্যাল সেটঅপের দাবি মঞ্জুর করা আদালতের জন্য ড্যাশ, এটা কিন্তু আদালতের বাধ্যতামূলক, আদালত এই সেটঅপ করতে বাধ্য। আর ইকুইটেবলের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক। কেমন? মনে রাখবেন। পরবর্তীতে আমরা এবার যাচ্ছি 8 আদেশ থেকে। আসলে আর তেমন কিছু নাই, এতটুকুই। হ্যাঁ, আমরা এবার
প্লিডিংস সম্পর্কে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা আদেশ, এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি, কাজেই আমরা প্লিডিংসটা আলোচনা করি। কেমন, আপনারা একটু ধৈর্য সহকারে আমাকে কয়েকটা মিনিট সময় দেন, সুন্দর করে আমি এই প্লিডিংসটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 6 আদেশের বিষয় কি? 6 আদেশের বিষয় হচ্ছে প্লিডিংস। কি প্লিডিংস? খেয়াল করেন, এই 6 আদেশে বলছে যে প্লিডিংস কাকে বলে। তাহলে আরজি বা লিখিত জবাব। প্লিডিংস বলতে কি বোঝায়? আরজি বা হবে কিন্তু ও না, আরজি বা লিখিত জবাবকে প্লিডিংস বলে। কেন বা হবে? যে আরজি, যদি আরজিকে বাদীর প্লিডিংস বলে আর বিবাদীকে লিখিত জবাবকে বিবাদীর প্লিডিংস বলে। আমি ভেঙে দিচ্ছি আপনাদের যে এটা কেন এখানে বা হবে, ও হবে না কেন, সে যুক্তিটা আমি দিচ্ছি। আমার কথা হচ্ছে যুক্তিতে আসেন, যে বা হবে না ও হবে। আমার কথা, আমি যে যুক্তিটা দিচ্ছি আপনারা তার সাথে একমত কিনা খেয়াল করবেন। তাহলে কেন বা হবে? প্লিডিংস বলতে আরজি বা লিখিত জবাবকে বোঝায়। এই বাটা কেন? এই জন্য বাটা যে আরজি বলতে কি বোঝাচ্ছে, খেয়াল, প্লিডিংস বলতে কি বোঝাচ্ছে, বলছে যে আরজি বা লিখিত জবাব, বাদীর আরজিকে বলা হয় বাদীর প্লিডিংস, আর লিখিত জবাবকে বলা হয় বিবাদীর প্লিডিংস। তাহলে দেখেন তো এখানে কি এক বচন, মানে একটা সাইড। তাহলে বাদীর প্লিডিংস কোনটা? আরজি। তাহলে এইটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে কি লিখিত জবাব। কার এটা? বিবাদীর। বিবাদীর লিখিত জবাবকে বলতেছে বিবাদীর প্লিডিংস। এই কি দুটিকে একসাথে করা যায়? যে আরজি এবং লিখিত জবাবকে, যদি আরজি এবং লিখিত জবাবকে প্লিডিংস বলে, তাহলে কি এই কথা বলার সুযোগ থাকে যে বিবাদীর প্লিডিংস আরজি, বিবাদীর প্লিডিংস লিখিত জবাব, আর বাদীর প্লিডিংস হচ্ছে আরজি? এই কথা কি বলতে পারবেন তখন আপনারা? বলেন তো, বলতে পারবেন? যদি বলা হয় আরজি এবং লিখিত জবাবকে প্লিডিংস বলে, তাহলে কি আপনি আরজিকে বাদীর প্লিডিংস আর লিখিত জবাবকে বিবাদীর প্লিডিংস বলে এই কথা বলতে পারবেন? মিলবে? যেহেতু আরজি, বিবাদীর প্লিডিংস কাকে বলে? আরজিকে। বাদীর প্লিডিংস কাকে বলে? আরজিকে। বিবাদীর প্লিডিংস কাকে বলে? লিখিত জবাবকে। তাহলে দুইটা দুই সাইড, আলাদা আলাদা, কাজেই বা। ঠিক আছে, এটা হচ্ছে আমার যুক্তি। তাহলে কি হবে? আরজি বা লিখিত জবাবকে প্লিডিংস বলে। কথা ক্লিয়ার? এখান থেকে যদি প্রশ্ন হয় লিখিত জবাব বলতে বোঝায় ড্যাশ, অপশন ক আরজি, অপশন খ লিখিত জবাব, অপশন গ বলল, ক বা খ, ঘতে বলল ক ও খ, তাহলে কি হবে? ক বা খ। ঠিক আছে, ক বা খ। এবার আসি, প্লিডিংসে বাস্তব ঘটনা থাকবে। প্লিডিংসে কি থাকবে? বাস্তব ঘটনা থাকবে, কিন্তু সাক্ষ্য থাকবে না। প্লিডিংসে সাক্ষ্য থাকার দরকার নাই, এটা শুধু বাস্তব ঘটনা থাকলে চলবে। আর প্লিডিংসে টাকার পরিমাণ, তারিখ, সংখ্যা, এই সব কিছু অঙ্কে লিখতে হবে, কথায় নয়। তাহলে যদি এখান থেকে প্রশ্ন হয় কিভাবে হবে, প্লিডিংসে তারিখ, টাকার পরিমাণ, সংখ্যা ড্যাশভাবে লিপিবদ্ধ হবে, অঙ্কে, কথায়, কিভাবে, বা উভয়ভাবে, যে কোনোভাবে। তাহলে কি বলল? অঙ্কে। ঠিক আছে, এবার আসি আদেশ 6 বিধি 14। বিধি 14তে কি বলছে? স্বাক্ষর। প্লিডিংসে স্বাক্ষর। প্লিডিংসে কার স্বাক্ষর থাকবে? দেখেন, আরজির ক্ষেত্রে যদি বাদীর প্লিডিংস হয় তখন আরজিতে কি থাকবে? বাদীর প্লিডিংসে বাদীর স্বাক্ষর, যদি তার আইনজীবী থাকে আইনজীবী করবে। আর বিবাদীর প্লিডিংসে
অর্থাৎ লিখিত জবাবে বিবাদীর স্বাক্ষর, যদি আইনজীবী থাকে আইনজীবীর স্বাক্ষর। তাহলে এখানেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে বাদীর প্লিডিংসটা আলাদা, বিবাদীর প্লিডিংসটা আলাদা। যেই জিনিসটা আলাদা সেইটা হচ্ছে বা, আর যেই জিনিসটা দুইটাই একত্রে সেটা হচ্ছে ও। তাহলে আমি কিন্তু দুইটা যুক্তি আপনাকে দিলাম যে কেন বা হবে আর কেন ও হবে। কথা ক্লিয়ার? এবার আসি 14তে, আমাদের এই 6-14তে কি বলছে? 6-14তে স্বাক্ষর, 6-14তে স্বাক্ষর। তাহলে স্বাক্ষর কার স্বাক্ষর থাকবে? বাদীর প্লিডিংসে বাদীর, অর্থাৎ আরজিতে বাদীর, আর লিখিত জবাবে বিবাদীর। যদি আইনজীবী থাকে আইনজীবীরও থাকবে। 6-14তে স্বাক্ষর। 6-15 সত্যপাঠ। 6-15 সত্যপাঠ। সত্যপাঠে কার স্বাক্ষর থাকবে? তার মানে কি সত্যপাঠে সত্যাখ্যান। সত্যপাঠে কার স্বাক্ষর? স্বাক্ষরটা হচ্ছে সত্যাখ্যান। সত্যপাঠে কার স্বাক্ষর থাকবে? আরজির নিচে বাদীর, আর লিখিত জবাবের নিচে বিবাদীর। এই দুইজনের ঘটনা সম্পর্কে যিনি ওয়াকিবহাল আছে, দেওয়ানিতে ওয়াকিবহাল শব্দের প্রচলন, ঠিক আছে, অবগত নয়। অনেকে আবার বলতে পারে স্যার দেওয়ানি কার কি বলে, ঘটনা সম্পর্কে যিনি অবগত আছেন তিনি। অবগত শব্দটা আসলে আমাদের দেওয়ানিতে প্রচলন নাই। এখানে বেশি ইউজফুল শব্দটা হচ্ছে ওয়াকিবহাল, ঠিক আছে। তাহলে এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল কে থাকে? আইনজীবী। তাকে তো সব কিছুই বলা হয়, আইনজীবীর থাকতে পারে। এই জন্য তাহলে প্লিডিংসে কার স্বাক্ষর থাকবে? আরজি হলে বাদীর, আর লিখিত জবাব হলে বিবাদীর। আর একজন ব্যক্তিকে যিনি ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল আছেন তিনি। কথা ক্লিয়ার? তাহলে 6-14 স্বাক্ষর, 6-15 সত্যপাঠ, 6-14 স্বাক্ষর, 6-15 সত্যপাঠ, 6-16 কর্তন। প্লিডিংসে যদি কোনো অপ্রয়োজনীয় কথা থাকে, কুৎসাজনক কথা থাকে, মোকদ্দমার সুষ্ঠু বিচার ক্ষতিগ্রস্ত বাধাগ্রস্ত হয়, অযথা বিলম্ব করতে পারে, সেই ক্ষেত্রে এই 3টা ক্ষেত্রে প্লিডিংস কর্তন করা যাবে। তাহলে কর্তন করা যাবে কোন আদেশের কোন বিধি অনুযায়ী? 6 আদেশের 16 বিধি অনুযায়ী। তাহলে 6-16 কি কর্তন, 6-16 কর্তন। আবার 6-14 স্বাক্ষর, 6-15 সত্যপাঠ, 6-16 কর্তন, 6-17 সংশোধন, 6-17 সংশোধন। কথা ক্লিয়ার? তাহলে 6-17 সংশোধন করা যাবে কখন? মোকদ্দমার যে কোনো পর্যায়ে কোনো পক্ষকে প্লিডিং সংশোধনের জন্য সঙ্গত কারণ থাকলে অনুমতি দিতে পারে। তবে মোকদ্দমার বিচার্য বিষয় শুরু হওয়ার পূর্বে প্লিডিং সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না যদি না আদালত মনে করে যে বিচার্য বিষয় গঠনের পূর্বে এই প্লিডিং সংশোধনের করার মতো যথেষ্ট চেষ্টা করেছে, তারপরেও সংশোধন করা যায় নাই। সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের পরেও সংশোধন করা যাবে। তাহলে বিচার্য বিষয় নির্ধারণের পূর্বেই প্লিডিং সংশোধনের জন্য আবেদন করবে বা প্লিডিং সংশোধন করবে যদি আদালত মনে করে যে যথেষ্ট চেষ্টা করার পরেও বিচার্য বিষয় নির্ধারণের আগে প্লিডিং সংশোধন করা যায় নাই। সেই ক্ষেত্রে আদালত অন্য সময় প্লিডিং সংশোধনের জন্য মঞ্জুর করবে, তাছাড়া মঞ্জুর করবে না। তাহলে সংশোধন কততে? 6-16তে সংশোধন। 6-18 কি? ব্যর্থতা। আরেকটা বিষয় যে প্লিডিং সংশোধনের জন্য আবেদন করতে হবে কোন আদালতে? বিচারিক আদালতে। প্লিডিং সংশোধনের আবেদন কোন আদালতে করতে হয়? বিচারিক আদালতে করতে হয়, ঠিক আছে। প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করা না করা আদালতের জন্য কোন ধরনের ক্ষমতা? এটা হচ্ছে আদালতের জন্য বাধ্যতামূলক ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতা। তাহলে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করা না করা আদালতের কোন ধরনের ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। প্লিডিং সংশোধনের সময় বৃদ্ধি করা আদালতের বিবেচনামূলক। অর্থাৎ এই আমাদের 6 আদেশের 18 বিধিতে বলেছে যে আদেশ দেওয়ার পর প্লিডিং সংশোধন করতে যদি ব্যর্থ হয়
প্লিডিং সংশোধনের জন্য আদেশ দিয়েছে, প্লিডিং সংশোধনের আদেশ পাওয়ার পর ব্যর্থ হলে পরবর্তীতে আর সময় বৃদ্ধি হবে না। ঠিক আছে, তো প্লিডিং সংশোধনের আবেদন প্রদানের আদেশ প্রদানের তারিখ হতে কত দিনের মধ্যে আপনার সংশোধন করতে হবে? এটা 14 দিনের মধ্যে সংশোধন করতে হবে। তার মানে আদালত যদি সময় নির্ধারণ করে দেয়, সেই নির্ধারিত সময়ের মধ্যে প্লিডিং সংশোধন করতে হবে। আর যদি সময় নির্ধারণ করে না দেয়, সেই ক্ষেত্রে সংশোধনের আদেশ দিছে যে ঠিক আছে সংশোধন করো, এই সংশোধনের আদেশ দিছে কিন্তু সময় নির্ধারণ করে দেয় নাই, তখন কি হবে? 14 দিনের মধ্যে সংশোধন করতে হবে। আর যদি সময় নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করতে হবে। কথা বোঝাইতে পারছি? আর এই নির্ধারিত সময়ের মধ্যে যদি সংশোধন না করা যায়, তাহলে তখন আর সময় বৃদ্ধি করবে না। প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর না মঞ্জুরের বিরুদ্ধে বা নাকচ আদেশের বিরুদ্ধে, মঞ্জুর বা না মঞ্জুর বা নাকচের বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? রিভিশন দায়ের করা যাবে 115 ধারা অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি শিখলাম আমি একটা সিনোপসিস দিয়ে দেই ওভারঅল, খেয়াল করবেন। আজকের ক্লাসে যা আমরা শিখেছি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে কোন আদালতের আদেশের বিরুদ্ধে কোথায় রিভিশন হবে, তাই না? উপরের 3 আমরা জানি, দেওয়ানি আদালত 5টা, উপরের 2টি আদালত অর্থাৎ জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ, ওনারা রায় দিক, ডিক্রি দিক, আদেশ দিক, যেই আদেশই যেই সিদ্ধান্তই দিক না কেন, রিভিশন হবে হাইকোর্টে 115 ধারা অনুযায়ী। আর যদি নিচের 3টি আদালত, যেই 3টা আছে, এই 3টা আদালত অর্থাৎ সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম, এই 3টে আদালত যদি রায় দেয়, ডিক্রি দেয়, আদেশ হবে হাইকোর্টে। আর আদেশ দিলে রিভিশন হবে কোথায়? আদেশ দিলে রিভিশন হবে জেলা জজে। এই সূত্রটা মনে রাখবেন। তারপরে আজকের আলোচনায় যে বিষয়টি ছিল, আমরা শুরু করেছি যে আপনার এক আদেশে কি বলছে? এক আদেশে মামলার পক্ষদের কথা বলছে। একটা মামলায় 2টা পক্ষ থাকবে। পক্ষ দুটো কি? একটা হচ্ছে বাদী, একে আছে বাদী, যিনি মামলা দায়ের করেন প্রতিকার চেয়ে, তাকে বলা হয় বাদী। আর যিনি যার বিরুদ্ধে প্রতিকার চাওয়া হয়, তিনি হচ্ছেন বিবাদী। 1(3 বলেছে। আর 1(8 বলছে যে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, অর্থাৎ একই স্বার্থ সংশ্লিষ্ট অনেকের পক্ষে এক বা একাধিক ব্যক্তি যে মোকদ্দমা দায়ের করে, তাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। আর 1(9 বলছে মিড জয়েন্ডার, নন জয়েন্ডার। ঠিক আছে, মিড জয়েন্ডার কি? যাকে মামলায় পক্ষ করার প্রয়োজন ছিল না কিন্তু জয়েন করানো হয়েছে, তাকে বলা হয় মিড জয়েন্ডার। আর যাকে মামলায় পক্ষ করার দরকার ছিল কিন্তু অন্তর্ভুক্ত করা হয় নাই, সেটা হচ্ছে নন জয়েন্ডার, নন জয়েন করানো হয় নাই। আর এই মিড জয়েন্ডার, নন জয়েন্ডারের ক্ষেত্রে মোকদ্দমার কোনো ক্ষতি হবে না, মোকদ্দমার অ্যাবেট হবে না, নষ্ট হবে না। তবে বাটোয়ারা মামলার ক্ষেত্রে সকল অংশীদারদেরকে যদি অন্তর্ভুক্ত করা না হয়, পক্ষভুক্ত করা না হয়, সেক্ষেত্রে মামলা কি হবে? খারিজ হয়ে যাবে। আর আমাদের এই দেওয়ানি কার্যবিধির 1 আদেশের 10 বিধিতে বলছে মিড জয়েন্ডার, নন জয়েন্ডারের ক্ষেত্রে অপ্রয়োজনীয় নামটি কর্তনের জন্য এবং প্রয়োজনীয় নামটি অন্তর্ভুক্তকরণের জন্য আবেদন করতে হবে 1 আদেশের 10 বিধিতে। আর এই আবেদন অনুযায়ী আদালত যদি বিবাদীর নাম পক্ষভুক্ত করে, সেক্ষেত্রে আরজিটি সংশোধন করতে হবে। ঠিক আছে, সংশোধন করতে হবে 6(17) অনুযায়ী, 6 আদেশের 17 বিধি অনুযায়ী। আর যদি পক্ষভুক্তর জন্য কোনো আপত্তি থাকে, সেই আপত্তিটা দিতে হবে 1 আদেশের 13 বিধি অনুযায়ী। তাহলে আমরা এখানে সংক্ষেপে বলতে পারি 1(1) বাদী, 1(3) বিবাদী, 1(8) প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, 1(9) মিড জয়েন্ডার, নন জয়েন্ডার, 1(10) আবেদন, আর 1(13) আপত্তি। কথা ক্লিয়ার? আসি এবার আদেশ 2-এ। আদেশ 2-এ বলছে, 5টা মিনিট সময় দেন। আদেশ 2-এ বলছে কি? আদেশ 2-এ বলছে ফ্রেম অফ স্যুট, অর্থাৎ মামলাটা গঠন হবে কিভাবে? একটা মোকদ্দমায় যে সকল বিষয় প্রাসঙ্গিক, সকল বিষয়কে একত্রে ইনক্লুড করে আপনার মামলাটা এমনভাবে গঠন করতে হবে যাতে ওই বিষয়ে আর দ্বিতীয়বার কোনো মামলা দায়ের করা না যায়, এবং ওই বিষয়ে যেন আদালত একটা সঠিক এবং সুষ্ঠু সিদ্ধান্ত দিতে পারে, এমনভাবে
মামলাটা ফ্রেমিং করতে হবে। 3 আদেশে বলছে কি যে উকিল নিয়োগ করতে হবে। কিভাবে? লিখিত স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে উকিল নিয়োগ করতে হবে। আদেশ 1-এর 4-এ বলেছে। আদেশ 4-এ বলছে কি? 4-এ বলছে হচ্ছে আপনার মোকদ্দমা দায়ের, অর্থাৎ কিভাবে মামলা দায়ের করতে হবে। আমরা জানি একটা দেওয়ানি মামলা দায়ের করতে হলে আর্জির মাধ্যমে দায়ের করতে হয়, আর আর্জিটি 7 আদেশের 1 বিধি অনুযায়ী প্রণীত হতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 1 বিধি অনুযায়ী প্রণীত আর্জি দেওয়ানি কার্যবিধির 4 আদেশের 1 বিধির অধীনে আদালতের সেরেস্তাদারের নিকট দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মোকদ্দমা রুজু করতে হয়। আর এই আর্জিটা দাখিলের সময় আর্জির সাথে আরও কি দিতে হবে, সেটা হচ্ছে যতজন বিবাদী আছে ততটি আর্জির কপি এবং ততটি সমনের কপি সহ একটা নাম ঠিকানা লিখিত ফেরত প্রাপ্তি স্বীকার সহ ফেরত খাম এবং সমন জারির টাকা বা অর্থ সহ জমা দিতে হবে। আর এভাবে আর্জিটা দাখিল করার পরে এই আর্জিটা 4 আদেশের 2 বিধি অনুযায়ী দেওয়ানি আদালতে, প্রত্যেকটি দেওয়ানি আদালতে একটা রেজিস্টার অফ সিভিল স্যুট নামের একটা রেজিস্টার থাকে। সেই রেজিস্টারে কি করতে হবে? এই আর্জিটা মামলার বিবরণটা লিপিবদ্ধ করতে হয় এবং প্রতি বছর আর্জি গ্রহণের এই রেজিস্টারে প্রতি বছর আর্জি গ্রহণের ক্রমিক নাম্বার দিয়ে লিপিবদ্ধ করতে হয়, আর সেই নাম্বারটাই মামলার নাম্বার বলে গণ্য হয়। কথা ক্লিয়ার? এবার আমরা আসি 5 আদেশ। 5 আদেশে কি বলছে? সমন জারির বিধান বর্ণিত হয়েছে 5 আদেশে। 5-1-এ বলছে কি যে একটা মামলা ঠিকঠাক মতো রুজু হওয়ার পরে 5 কর্মদিবসের মধ্যে অবশ্যই আদালত সমন ইস্যু করবে। সমনটা কেন ইস্যু করবে? বিবাদীকে আদালতে নির্ধারিত তারিখে হাজির হয়ে আপনার এই বাদীর দাবি জবাব দেওয়ার জন্য তাকে আদালতে ডেকে সমন দেওয়া হয়। আর সমন যদি না দেয় 5 কর্মদিবসের মধ্যে, তখন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অসদাচরণ বলেই গণ্য হবে। ঠিক আছে? তারপরে বলছে যে সমন যদি আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে বাস না করে, সেই ক্ষেত্রে কত কিলোমিটারের কম বসবাস করলে সমন দেওয়া যাবে? 50 কিলোমিটারের কম বসবাস করলে সমন দেওয়া যাবে। আর 200 কিলোমিটারের কম যদি কোনো ব্যক্তি যার উপর সমন দেওয়া হবে সেই ব্যক্তি বসবাস করে, সেই ক্ষেত্রে এই মোট সমুদায় পথকে 200 কিলোমিটারের কম পথকে 6 ভাগ করে 5 ভাগ যদি জনসাধারণ যেই সকল যানবাহনে যাওয়া আসা করে, সেই যানবাহনে কিংবা লঞ্চ, ট্রেন বা স্টিমারে যদি যাতায়াতের সুযোগ থাকে, তখন কি করবে? তখন সেই ক্ষেত্রে তার উপরেও সমন জারি করা যাবে। 5 আদেশ অনুযায়ী আমরা দেখতে পাই যে 4 ভাবে সমন জারি করা যায়। 5-9-এ বলছে যে আপনার ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন জারি করা যায়। 5-9-ক বলছে ফ্যাক্স বা ইমেইলের মাধ্যমে সমন জারি করা যায়। 5-12-তে বলছে ব্যক্তিগতভাবে সমন জারি করা যায়। 5-17-তে বলছে লটকিয়ে সমন জারি করা যায়। লটকিয়ে কখন সমন জারি করা যায়? যার উপরে সমন জারি করা হবে সেই ব্যক্তিকে যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে ওই ব্যক্তি আপনার তার পরিবারের যদি কোনো সদস্য থাকে তার উপরে সমন দিবে। যদি তাকেও সেই রকম উপযুক্ত কোনো ব্যক্তি না পাওয়া যায়, তখন ওই ব্যক্তি যে বাসগৃহে সর্বশেষ বসবাস করেছে সেই বাসগৃহে আপনার সমনের একটা কপি লটকিয়ে দিবে এবং আশেপাশের 2-3 জনের স্বাক্ষর নিয়ে চলে আসবে। এইভাবে সমন জারি করাকেই বলা হয় কি? লটকিয়ে সমন জারি। লটকিয়ে সমন জারি করা হয় কোথায়? 5 আদেশের 17 বিধিতে। ঠিক আছে? আর পরিবারের সদস্যদের যদি যার উপরে সমন জারি করা হবে তাকে যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে পরিবারের কোনো সদস্য থাকলে এই সদস্যটা দেওয়ানি সমনের ক্ষেত্রে পরিবারের যে কোনো সদস্য, সাবালক 18 বছরের ঊর্ধ্বে সাবালক যে কোনো সদস্য, হোক সে মহিলা হোক সে পুরুষ, যে কোনো সদস্যের উপরে সমন জারি করা যাবে। ঠিক আছে? আর ফৌজদারির ক্ষেত্রে কিন্তু আবার সমন হচ্ছে একমাত্র পরিবারের পুরুষ সদস্যের উপরে দেওয়া যাবে, মহিলা হলে পরে হবে না। কেমন? আর এইভাবে যদি সমন ব্যক্তিগতভাবেও দেওয়া যায় নাই, পরিবারের সদস্যের উপরেও দেওয়া যায় নাই, বা অন্যভাবেও জারি করা যায় নাই, তখন কি করবে? তখন 5 আদেশের 20 বিধি অনুযায়ী 2টি বাংলা দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিবে। ঠিক আছে? যে তুমি অমুক তারিখে অমুক আদালতে এতটার সময় হাজির হইও ভাইয়া। কেমন?
এরকম পত্রিকায়, দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে, আর কি করবে, সমনের একটা কপি আদালতের প্রকাশ্য স্থানে লটকিয়ে দিবে। এই হচ্ছে বিকল্পভাবে সমন জারি। আর এই বিকল্পভাবে সমন জারি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা ব্যক্তিগতভাবে সমন জারি করা হয়েছে বলে গণ্য হবে। এই হচ্ছে গেল 5 আদেশের ব্যাপার। এবার আসি 7 আদেশে কি বলছে। 7 আদেশে বলছে সমন, আরজি, তাই না? তাহলে আরজিটা কি, যে একটা আরজি কিভাবে আরজি প্রণয়ন হবে, কোন আদেশের কোন বিধি, 7 আদেশের এক বিধি অনুযায়ী। তাহলে আরজিতে কয়টা উপাদান থাকবে? 9টা উপাদান থাকবে বা 9টা শর্ত থাকবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই আরজিতে আর ইয়া থাকবে কি, স্বাক্ষর থাকবে কার? আরজিতে স্বাক্ষর থাকবে বাদীর, আর যদি আইনজীবী থাকে তার। কেমন? তারপরে আপনার এই গেল আরজি সম্পর্কে আমরা আর কি কি বিধান নিয়েছি। আরজি সম্পর্কে আর নিয়েছি যে আরজি ফেরতের কথা বলছে। 7 আদেশের 10 বিধিতে আরজি ফেরত দেওয়া হয়, যে যথাযথ যত্ন সতর্কতার পরেও যদি এখতিয়ারবিহীন আদালতে আরজি দাখিল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখতিয়ারগত ত্রুটির কারণে ওই আদালতটা অবগত হওয়ার সাথে সাথে আরজিটা ফেরত দেবে, এবং আরজি ফেরতের সাথে 4টা নোট দেবে। 4টা নোট কি কি? সেটা হচ্ছে আরজি দাখিলের তারিখ, আরজি ফেরতের তারিখ, আর আরজি ফেরতের কারণ, পক্ষগণের নাম। এই 4টা নোট সহ আরজিটা ফেরত দিবে। আর আরজি ফেরত দিলে পরবর্তীতে এখতিয়ার সম্পন্ন আদালতে আরজিতে দাখিল করতে পারবে, অথবা এইটার প্রতিকার কি, বিবিধ আপিল দায়ের করতে পারবে 43 আদেশের এক বিধি অনুযায়ী। আর আরজি ফেরত একটা, এই সিদ্ধান্তটা একটা আদেশ বলে গণ্য হবে, এটা আপিলযোগ্য আদেশ। কথা ক্লিয়ার? এবার আসি 7-11তে কি বলছে? আরজি খারিজ হয় 4টা কারণে। সেটা হচ্ছে কি, মামলার যদি কারণ না থাকে, প্রার্থিত প্রতিকার কম হলে, তারপরে আপনার মূল্য কম, প্রার্থিত প্রতিকার কম হলে, মোকদ্দমার মূল্য কম হলে, বা কম মূল্যের স্ট্যাম্পে আরজি লিপিবদ্ধ হলে, কোর্ট ফি কম হলে। এই হচ্ছে 3 নম্বর পয়েন্ট। আর এটা কি, আইন দ্বারা বাড়িত হলে। এই 4টে কারণে আরজি রিজেকশন হয় বা খারিজ হয়। আরজি যদি খারিজ হয় তখন প্রতিকারটা কি? আরজি খারিজ হলে পরে মনে রাখবেন ওই একই আদালতে নতুনভাবে মামলা দায়ের করা যাবে, আরজি দাখিল করা যাবে, আর আপিল করা যাবে। আর হচ্ছে যদি কোর্ট ফি ঘাটতির জন্য যদি আরজিটা খারিজ হয়, সেই ক্ষেত্রে কোর্ট ফির ঘাটতি পূরণের জন্য 149 ধারায় আবেদন করা যাবে সময় প্রার্থনা করে। এবার আসি আপনার আদেশ 8-এ বলছে কি, লিখিত জবাব কখন দিবে? যথাযথভাবে সমন জারি হওয়ার তারিখ থেকে, মানে যেই দিন বিবাদীর উপর সমন জারি হয়েছে সেই তারিখ হতে 30 দিনের মধ্যে আপনার বাদীর দাবি অগ্রাহ্য করে বা আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দাখিল করবে। কেমন? তবে আদালত সঙ্গত মনে করলে এই সময়সীমা আরও 30 দিন বাড়াতে পারেন। সর্বসাকুল্যে সর্বমোট কত দিনের মধ্যে আর লিখিত জবাব দাখিল করতে হবে? 60 দিনের মধ্যে। এই 60 দিনের মধ্যে যদি লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় বিবাদী, তাহলে একতরফা নিষ্পত্তি হবে। কথা ক্লিয়ার? আর এই একতরফা নিষ্পত্তি হলে সেই ক্ষেত্রে বিবাদীর প্রতিকার কি? বিবাদী হচ্ছে আপনার রিভিশন করতে পারবে। 8-6 বলছে সেট অফ করে দাবি করবে হচ্ছে বিবাদী। কখন সেট অফের দাবি করা যাবে? সেটা হচ্ছে কি, বাদীর দাবির চেয়ে বিবাদীর দাবি যদি বেশি না হয় সেই ক্ষেত্রে বিবাদী সেট অফের দাবি করতে পারবে। সেট অফের দাবি করা যায় দুইভাবে, অর্থাৎ সেট অফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লিগ্যাল সেট অফ, একটা হচ্ছে ইকুইটেবল সেট অফ। আর লিগ্যাল সেট অফ যেটা, সেটা আদালত দিতে বাধ্য এবং আইনগতভাবে এটাকে দাবি করা যায়। আইনগতভাবে এই সেট অফটা আদায়যোগ্য হতে হবে, অর্থ মোকদ্দমায় সেট অফের দাবি করা যায়। তারপরে এখানে আরও কিছু কথা বলছে যে লিগ্যাল সেট অফের ক্ষেত্রে অর্থের পরিমাণ নির্দিষ্ট হতে হবে, আর ইকুইটেবল সেট অফের ক্ষেত্রে অর্থের পরিমাণ অনির্দিষ্ট হবে। লিগ্যাল সেট অফ তাহলে মঞ্জুর করা আদালতের বাধ্যতামূলক, ইকুইটেবল সেট অফ মঞ্জুর করা আদালতের জন্য এটা কি বিবেচনামূলক। লিগ্যাল সেট অফের আবেদন করতে হবে কোথায়? 8 আদেশের 6 বিধিতে। আর ইকুইটেবল সেট অফের দাবি করতে হবে কোথায়? এটা হচ্ছে 20 আদেশের 19-এর 3 বিধিতে। আর কাউন্টার ক্লেইম, যখন বাদীর দাবির চেয়ে বিবাদীর দাবি বেশি হয়ে যাবে তখন সেটাকে বলে হচ্ছে কাউন্টার ক্লেইম। কাউন্টার ক্লেইমের বিধান বর্ণিত হয়েছে বা আবেদন করতে হবে আপনার 21 আদেশের 19 বিধি অনুযায়ী।
এবার আমরা যাচ্ছি প্লিডিং সম্পর্কে। প্লিডিংস, তাহলে প্লিডিং সম্পর্কিত আদেশ কোনটি? আদেশ 6। আদেশ 6-এর বিধি 1-এ বলছে প্লিডিংস কাকে বলে? লিখিত জবাব কি বলে? আর্জি বা লিখিত জবাবকে বলা হয় প্লিডিংস, অর্থাৎ বাদীর আর্জিকে বাদীর প্লিডিংস আর লিখিত জবাবকে বা বিবাদীর লিখিত জবাবকে বলা হয় বিবাদীর প্লিডিংস। এবার আসি প্লিডিংসে টাকার পরিমাণ, সংখ্যা, তারিখ এগুলো কিভাবে লেখা হবে? এগুলো সংখ্যায় লেখা হবে, কথায় নয়। তারপরে প্লিডিংসে বাস্তব ঘটনা উল্লেখ থাকবে, সাক্ষ্য নয়। কেমন? এবার আসি প্লিডিংসে কার স্বাক্ষর থাকবে? আমরা একটা সূত্র দিয়েছিলাম, 6-14 স্বাক্ষর, 6-15 সত্যপাঠ, 6-16 কর্তন, 6-17 সংশোধন, 6-18 ব্যর্থতা। তাহলে 6-14-তে স্বাক্ষর, প্লিডিংসে কার স্বাক্ষর থাকবে? বাদীর থাকবে। আর লিখিত জবাবের ক্ষেত্রে হলে পরে বিবাদীর থাকবে। আর কে? যদি আইনজীবী তাদের থাকে তখন আইনজীবীরও থাকবে। এবার আসি যে এই আর্জিতে সত্যপাঠ, এই সত্যপাঠে সত্যাখ্যান থাকবে কার? ওই যে একই কথা, বাদীর থাকবে, বিবাদীর থাকবে, আর যে ওয়াকিবহাল আছে তার থাকবে। আর একটা আর্জি কখন বা প্লিডিংস কখন কর্তন করা যায়, অর্থাৎ প্লিডিংসে যদি অপ্রয়োজনীয় আলাপ আলোচনা থাকে, কথা থাকে, তারপরে কুৎসাজনক হলে, অপ্রয়োজনীয় হলে, কুৎসাজনক হলে, আর মোকদ্দমার সুষ্ঠু বিচার ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত, অহেতুক বিলম্ব হলে সেই ক্ষেত্রে কর্তনের জন্য আদেশ পেতে পারে। 6-17-তে বলছে সংশোধন, অর্থাৎ একটা প্লিডিং সংশোধন করা যাবে কখন? মোকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধন করা যাবে, তবে সাধারণত মোকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে সংশোধনের আবেদন মঞ্জুর করবে। সংশোধনের আবেদন বিচার্য বিষয়ের পরে আদালত মঞ্জুর করবে না, যদি না এই যদি না বিচার্য বিষয় সংশোধনের বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে আপনার যথেষ্ট চেষ্টা করার পরেও সংশোধন করা সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতেও সংশোধন করতে পারবে। প্লিডিং সংশোধনের আবেদন এটা করতে হবে বিচারিক আদালতে। আর এই প্লিডিং সংশোধনের জন্য যে আবেদন করেছে তা মঞ্জুর করা না করা আদালতের বিবেচনামূলক। প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর বা নাকচ করলে পরে এটা ডিক্রি বলে গণ্য আদেশ, এই আদেশটা করার আদেশটা ডিক্রি হিসেবে গণ্য হবে না। ঠিক আছে? আর এই প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর বা নামঞ্জুর এর বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে রিভিশন ধারা 115 অনুযায়ী। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে এ পর্যন্তই আলোচনা করলাম। সব সময় আমি যে কথাটা বলি, আসলে আপনাদের কাছে বই বিক্রি করার উদ্দেশ্য নিয়ে আমি যে ক্লাস নিচ্ছি এইটা আসলে সম্পূর্ণ ভুয়া কথা। বই বিক্রির কথা আর বলবো না। হ্যাঁ, আপনাদের যদি মন চায়, আমি যা কিছু পড়ালাম, যা কিছু করালাম, এইগুলো সবই কিন্তু আমাদের বইয়ের আলোচনার বিষয়। এখন এই বইটা যে কথাটা না বললেই নয়। আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদের কাছে বাটপারি করে বই বিক্রি করার জন্য কোর্স নিচ্ছি, জুম নিচ্ছি, তাহলে সেটা মনে করলে সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি মনে প্রাণে আপনাদের উপকারার্থে, আপনাদের ভালো একটা কিছু দেওয়ার জন্য বা সেবা করার উদ্দেশ্যেই আমি এই ফ্রি লাইভ কোর্সটা ওপেন করেছি। ইভেন আমি আমার যে পেমেন্ট জুম, সেই পেমেন্ট জুমেও কিন্তু আমি আপনাদেরকে ফ্রি কোর্স করাচ্ছি কোনো টাকা পয়সা ছাড়াই, প্রতিদিন রাত 8টার সময়। আপনারা আজকেও 100 কয়েকজন স্টুডেন্ট কিন্তু আমার ক্লাসটা করেছেন। ঠিক আছে? এখানে কারো কাছে টাকাও চাইনি, কোনো কিছুই না। ফাঁকিবাজি করে টাকা পয়সা ওইগুলোর ধান্দাই আমি করি না। ঠিক আছে? যদি আপনারা সেটা মনে করেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার সাথে যারা সম্পৃক্ত, আমার সম্পর্কে যারা জানেন শুরু থেকে কয়েক বছর যাবত, তারা ভালো বলতে পারবেন। কেমন? তো আমি যেহেতু একটা বই কষ্ট করে দিনের পর দিন বহু বছরের সাধনা করে, হ্যাঁ, আপনাদের যে পড়াই আইনের উপরে সামান্য, আমার যে বিশাল, আমি আইনের উপরে একদম সাগর পরিমাণ জ্ঞান নিয়ে আসছি তা না। আমি আইনের একজন স্টুডেন্ট মনে করতে পারেন। ঠিক আছে? এখন আমি বহু বছরের আপনাদের পড়ানোর যে অভিজ্ঞতা, যতটুকু এই আইনের উপরে চর্চা করেছি তার উপরে ভিত্তি করে আপনাদের উপকারের জন্য ছোট একটা বই লিখেছি, বার বিজিএস এমসিকিউ মডেল ল এক্সপ্রেস। শেষ সময়ের প্রস্তুতিমূলক একটা, মানে লাস্ট 2 দিন বা 3 দিন আগে, 5 দিন আগে আপনি কি জিনিসটা পড়বেন সেই জিনিসটা আমার এই বইতে আছে। ঠিক আছে? ডিটেলস আমার এই বইতে কিন্তু নাই।
প্রশ্ন উত্তর মানে এতদিন ডিটেলস আপনি পড়েছেন পুরা বছর ধরে, এই সময়ে কিন্তু ডিটেলস পড়তে বসলে কি আপনার হবে না। তাহলে এখন আপনার এখানে কিভাবে আসলে প্রশ্নটা হতে পারে, কোন প্যাটার্নে হতে পারে, কোন আঙ্গিকে হতে পারে জানার বিষয় সেটা, ওই জন্য আসলে আমার এই বইটা লেখা। তো আলহামদুলিল্লাহ আমার বইও শেষের দিকে, আপনাদেরও পরীক্ষা এসে গেছে, কাছিয়ে গেছে, আর মাত্র কয়েকটা বই আছে। যদি কেউ প্রয়োজন মনে করেন, বলবো না নিতে হবে, যদি কেউ প্রয়োজন মনে করেন বইটা সংগ্রহ করে বারবার রিভিশন দিলে আমি বিশ্বাস করি ভালো একটা প্রিপারেশন হবে আপনার। 2500 প্রশ্ন আছে এবং আমার বিশ্বাস আমি ওই আঙ্গিকেই লিখেছি যে এর মধ্যে আপনার পাস হয়ে যাবে। বলবো না আপনি 100 পাবেন, 90 পাবেন, 80 পাবেন, ওই সব গাল লেকচার আমি করি না। ভালো লাগলে নেবেন, না লাগলে না নেবেন, ঠিক আছে। 2500 প্রশ্ন আছে, প্রত্যেকটি ধারা থেকে আমি যেভাবে পড়ালাম ঠিক এভাবেই প্রশ্ন করা আছে, বিভিন্ন আঙ্গিকে করা আছে। যদি মনে করেন যারা ইতিপূর্বে বইটা নিয়েছেন, যাদের হাতে আছে, এই বইটা আসলে কেমন লাগছে আপনাদের কাছে, আপনি একজন আইনের স্টুডেন্ট হিসেবে আপনার অপিনিয়নটা কি, আপনারা যদি একটু কমেন্ট করে জানাতেন আমি খুবই খুশি হতাম। যে আমার এই বইটা হাতে নেওয়ার পর 2-4 দিন তো পড়ছেন অনেকে, এমনও যে রিভিশন শেষ করছেন, এখন আপনাদের লেভেলটা আমার বইটা পড়ার পরে আপনার আত্মবিশ্বাসটা কেমন লাগতেছে, যে আপনার প্রিপারেশনটা কতটুকু হলো এই বইটা পড়ে, একটু কমেন্টস করেন দয়া করে। যদি ভালো লাগে লিখবেন, যদি ভালো না লাগে বলেন স্যার তেমন ভালো হয় নাই, ঠিক আছে। যারা বই নিচ্ছেন প্রত্যেকের কাছে আমি দাবি করি আপনারা একটু কমেন্ট করেন যে বইটা ভালো লাগছে কিনা, বা বইটা পড়ে আপনি সন্তুষ্ট কিনা, বইটা পড়ার পরে আপনার প্রস্তুতিটা ভালো হয়েছে কিনা, একটু কমেন্ট করেন। আমি আপনাদের কমেন্টগুলো, আপনাদের মুখগুলো দেখতে চাই। যারা বই নিয়েছেন, কে কে বই নিয়েছেন আমি তো জানি, সেক্ষেত্রে একটু বাড়িয়ে কিছু বলার দরকার নাই, হ্যাঁ, যে আপনার এই বইটা পাওয়ার আগে প্রস্তুতিটা কেমন ছিল আর এখন আপনার আত্মবিশ্বাসটা কেমন, শুধু এতটুকু। হ্যাঁ, যারা নিয়েছেন তারা কমেন্ট করেন। সামান্য একটু লিখলেতে ভালো, ভালো শব্দটা বা মন্দ, ভালো না, এটা লিখতে তো এমন সময়ও তো দরকার না, তাই না। সামান্য একটু 2টা অক্ষর লিখলে কি হয়। এটা আমি কষ্ট করেছি আপনাদের জন্য, একটা বই লিখতে অনেক কষ্ট, কিন্তু অনেক চিন্তাভাবনা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, এরা অনেকেই জানেন, ঠিক আছে। তো অনেক কষ্ট করে লিখেছি, আপনারা আসলে আপনাদের উপকার কতটুকু হলো এই বইটা নিয়ে সেটাও তো আর একটু জানার ব্যাপার আছে, তাই না। আমার লেখা বই আমি বললাম ভালো, আমি গল্প করলাম আমার এই বইটা সেরা বই, সেটা তো সেরা হবে না। পাঠক পড়ার পর যদি বলে ভালো, সেটা হচ্ছে ভালো। বইটা পড়ার পরে পরীক্ষার হলে যাওয়ার পরে যদি পাস মার্ক কমন পড়ে, সবাই পাস করে, বইটা পড়ে উপকৃত হয়, তখন হবে বইটা ভালো। এখন ওইটা হচ্ছে উপরওয়ালার হাতে, পরীক্ষায় কি হবে না হবে, কিন্তু ভালো একটা প্রিপারেশন হবে বলে মনে করি আমার এই বইটাতে। এবং যেহেতু সকল ধারা থেকে সকল প্রশ্ন আমার এখানে ইনক্লুড করেছি, আশা করি যে সিলেবাসের মধ্য থেকে প্রশ্ন হলে পরে ইনশাল্লাহ পাস মার্ক আপনাদের এই বইটাতেই হয়ে যাবে। ছোট্ট এই বইটাতে আপনারা অ্যাডভোকেট হবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এখানে যারা কমেন্ট করতেছেন আমি কিন্তু আপনাদের বাধ্যও করিনি যে ভালো লেখেন, কমেন্ট করেন, যেটা সেটা সত্য কখনো কিন্তু কি হয় না, চাপা থাকে না, সত্যটা সবসময়ই প্রস্ফুটিত হয়, আপনারা সত্যটাই লিখবেন, ঠিক আছে। একজ্যাক্টলি আপনারা এই বইটা হাতে পাওয়ার পর প্রিপারেশন, আমি মনে করি যে আপনাদের অনেক সাহস এসে গেছে যে না আমি তো সবই পারতেছি। আর দেখবেন একটা জিনিস লক্ষ্য করে যে এই বইটাতে আমরা যে প্রশ্নগুলো ইনক্লুড করেছি এর বাইরে আর কোনো প্রশ্ন আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন আছে এরকম প্রশ্ন আপনারা দেখাতে পারবেন না যে স্যার আপনি তো অনেক প্রশ্ন বাদ দিয়ে দিচ্ছেন, ছেড়ে গেছেন, না, এরকম আপনারা দেখাতে পারবেন না। তাহলে কেন এই বইটা পড়ে আপনি পাশ করবেন না। আমার আত্মবিশ্বাস আছে, আমি লিখেছি যেহেতু আমি আত্মবিশ্বাস করি, আমার আত্মবিশ্বাস আছে যে বইটা আমি কতটুকু লিখছি, কি আছে না আছে জানি। আর আপনারা যারা ইতিমধ্যে পড়েছেন তারা কিন্তু বইটা পড়ে তারা অপিনিয়ন দিতে পারেন যে আসলে বইটার মধ্যে কি আছে। আমি বিশ্বাস করি যারা দুর্বল, আমার এই বইটা একবার পড়লে ওদের মনে একটা বিশাল সাহস এসে গেছে যে আমি ভালো প্রিপারেশন আমার হয়ে গেছে, ঠিক আছে। তো যারা নিয়েছেন অনেকেই কমেন্ট করতেছেন, ধন্যবাদ আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব এই আপনাদের অভিমতটা ব্যক্ত করার জন্য।
আরও যারা নিয়েছেন, অনেক বই গেছে আল্লাহর রহমতে, অনেক বই চলে গেছে, আর অল্প কয়েকটা বই আছে মাত্র আমার র্যাকে দেখতে পাচ্ছেন, মাত্র এই কয়টা বই আছে। আল্লাহর রহমতে এগুলোও হয়তো শেষ হয়ে যাবে, বই অল্প সামান্য বই আছে। যারা নিতে চান দ্রুত কমেন্ট করবেন, যেহেতু সময় কম। আপনারা আমার নাম্বারে ফোন দিবেন, আমার নাম্বার হচ্ছে 01313, লিখে নেন 01313 54 95 96, 01313 01313 54 95 96, 01313 54 95 96। যারা বই নিতে চান, ভালো একটা প্রিপারেশনের অপেক্ষায় আছেন, যারা হতাশায় ভুগছেন, পরীক্ষার হলে যাবেন হতাশায় ভুগছেন, তাদের জন্য আমি এই প্রস্তাবটা রাখছি। বইটা নিয়ে আপনারা পড়ে হলে গেলে দেখবেন যে হতাশাটা কেটে যাবে। বইটা হাতে নিয়ে পড়েন 2 দিন, হতাশা কেটে যাবে। ঠিক আছে, তো আজকে আমাদের লাইভটা এ পর্যন্তই। আপনারা আগামীকাল আমাদের দেওয়ানি কার্যবিধিটা নিয়ে আমরা শেষ করব। শেষ করার পরে আমরা পরশুদিন দেওয়ানির উপরে একটা পরীক্ষা নেব। ঠিক আছে, আর যে যাই বলুক, দেখেন আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে আপনাদের নিজের উপরে, তাই না? আপনার উপরে কেউ কিন্তু বল প্রয়োগ করতে পারে না। আমি ফ্রি কোর্স নিচ্ছি, এটার জন্য অনেকে বিভিন্ন কটূক্তি, বিভিন্ন টিটকারি, আমি অযোগ্য, আমার যোগ্যতা নাই, হ্যাঁ, পড়ানোর যোগ্যতা নাই, বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্নভাবে আসছে। ঠিক আছে, কিন্তু সাহস কারো নাই আমার সামনে এসে কথা বলার, সাহস নাই কারো। যদি কেউ এই দুঃসাহসিকতা দেখাতে চায়, ওর জীবনে চরম ভুল করবে। কারণ এই দুঃসাহসিকতা দেখানোর পর পাচার চাল থাকবে না, খালি দেখাক, সামনে এসে দেখাক মায়ের দুধ খেয়ে থাকলে। ঠিক আছে, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।